নমস্কার অ্যান্ড গুড ইভিনিং টু অল অফ ইউ। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে আলাপ সে ব্যাপারে আমি আগেই আপনাদের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলাম। মনশান্ত বিশ্বাস রচিত একটি বিখ্যাত গ্রন্থটির নাম বাংলার মতো আন্দোলন, সমাজ সংস্কৃতি রাজনীতি, এরকম প্রচ্ছদপটটা এমন দেখতে। এই বইয়ের একটি বিশিষ্ট অংশ আমি আজকে আলোচনা করব এবং তার মাধ্যমে বিশেষ করে স্বাধীনতা পরবর্তীকালে মতুয়া মহাসংঘ এবং প্রমথ রঞ্জন ঠাকুরের কি ভূমিকা পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান থেকে আগত নমশূদ্র উদ্বাস্তুদের জীবনের পুনর্বাসনে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অঙ্গনে তাদের যে আবারও জায়গা তৈরি করতে হচ্ছিল সেই সময়, সেক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন বা কি ঘটনা ওই সময় ঘটছিল সেটাকে কেন্দ্র করেই আজকে আলোচনা। প্রথমে স্পষ্ট করি, দুইজন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন ফেসবুক পেজের কমেন্ট বক্সে যে নমশূদ্র বলতেই কি উদ্বাস্তু বা উদ্বাস্তু বলতেই কি নমশূদ্র বোঝায় কি না, এরকম প্রথমে স্পষ্ট করে নেওয়া উচিত যে না, এমনটি নয়। প্রথম প্রশ্ন করেছিলেন প্রবীর সাহা নামক একজন বন্ধু, মতুয়ারা কেন বিজেপি সমর্থনে সামিল হয়েছিল, তাতে তাদের লাভ হলো না লোকসান? আজকের আলোচনা সেটা নয়, আগামীতে কখনো বন্ধু প্রবীর সাহার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবু যতটুকু আলোচনায় উঠে আসবে সেটুকু বলতে আমি পিছপা হব না। দুই, সোহাগ অধিকারী, তিনিও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল উদ্বাস্তুদের মধ্যে শুধুই কি নমশূদ্র ছিল না? এমনটি নয়। উদ্বাস্তু দেশভাগের পরে যারা উদ্বাস্তু হয়েছিলেন তাদের সবাই নমশূদ্র নয়, নমশূদ্র রাজবংশী, এরা অনেক বড় অংশ। এছাড়াও অন্যান্য ছিল, জাত ধর্ম নির্বিশেষেই ছিল। এবং তাদের রক্ষাকর্তা বলতে শুধু মতুয়া মহাসংঘ বা পিয়ার ঠাকুরও ছিলেন না, অর্থাৎ বিভিন্ন রকমের মানুষজন, পরিস্থিতি, দৃষ্টিভঙ্গি এবং ভালো মন্দ নানা পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল। সব দিক তো কভার করা সম্ভব নয় একটি আলোচনায়, সময়ের সীমাবদ্ধতা থাকে। তো আজকে আমরা প্রমথ রঞ্জন ঠাকুরের জীবন বা সেই সময়কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ ভাগ পরবর্তীকালের যে উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা দিয়েছিল, ভারতের যে উদ্বাস্তু সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব। আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একবার জানিয়ে দিলে আমি মূল আলোচনায় প্রবেশ করব। সঞ্জুবালা, জয় মানবতা, জয় মানবতার জয়। সঞ্জুবালা দাদা ভাই সঙ্গে থাকুন, অনেক নমস্কার। সঞ্জুবালা, জয় হরিবল, জয় হরিবল। আপনাকে সঙ্গে থাকুন উৎসাহিত করার জন্য। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আপনারা। একটু জানিয়ে দেবেন, তাহলে আর কখনো সমস্যা হবে না। আপনারা উপস্থিত হয়েছেন, ভালো লাগছে দেখে। আমাকে একটু শুধু জানিয়ে দেবেন। এই বইটা ধরে আলোচনা করব, এখানে অনেকগুলো নোটেশন রাখা আছে। প্রমথ রঞ্জন ও মতুয়া মহাসংঘ। প্রমথ রঞ্জন ঠাকুরের জন্ম 1902 সালে এবং মৃত্যু 1990 সালে। প্রমথ রঞ্জন ঠাকুরের এই জন্মসাল সেটা কিন্তু তার আত্মজীবনী, যেটা এই যে আমি একটু দেখিয়ে নিই, যদি প্রসঙ্গক্রমে আসে তবেই বইটা খুলবো, নইলে খুলবো না। তবে একটু বলে রাখি যে সেই সময়কার মতুয়া জনগোষ্ঠী, নমশূদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা, আন্দোলন, চিন্তা, চেতনা, স্বপ্ন, ভালো মন্দ এগুলো জানার জন্য এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ, একটি অথেন্টিক একটি রেফারেন্স। সেই সময়কার ইতিহাস জানার জন্য আত্মচরিত বা পূর্বস্মৃতি শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর, এটা 1995 সালে প্রকাশিত হয়েছে। কি হয়েছে না হয়েছে পরে আমি আরো ডিটেলস বলবো। শোনাও দেখা যাচ্ছে বন্ধু, অনেক ভালোবাসা বন্ধু সৌভিক, আমার ক্লাসমেট, দেখাও শোনা যাচ্ছে। সন্দীপ রায় দাদা ভাই নমস্কার। সুশান্ত বিশ্বাস দাদা ভাই ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি আলোচনায় প্রবেশ করছি। প্রমথ রঞ্জন ঠাকুরের জন্ম আগেই বলেছে 1902 সালে এবং মৃত্যু 1990 সালে। তাহলে একটি বিরাট সময় ধরে তিনি বাংলা
তথা ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার আরেকটি পরিচয় আছে। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রপৌত্র ছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ, তার পুত্র শশীভূষণ, তার পুত্র প্রমথরঞ্জন ঠাকুর। তো সেদিক থেকে একটি বিরাট উত্তরাধিকার লিগ্যাসি বহন করছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। তিনি গণপরিষদের সদস্যও ছিলেন এবং মাইনরিটি যে সাব কমিটি তৈরি হয়েছিল 47 এপ্রিল নাগাদ, সেটাও আমি আলোচনা করব। বাংলা এবং আসাম এই যে বৃহত্তর অঞ্চল, সেই অঞ্চলের একমাত্র তপশিলি সদস্য ছিলেন তিনি। সেই সাব কমিটিতে আম্বেদকরের মতো মানুষ, জগজীবন রাও, অমৃতলাল কৌর, ইন্ডিয়ান ফার্স্ট হেলথ মিনিস্টার, একজন নারী, বিখ্যাত মানুষজন ছিলেন। সে বিষয়ে আলোচনা করব। গুরুচাঁদের নাতি এবং শশীভূষণ ঠাকুরের ছেলে, এটা আগেই বলেছি। এরপর কলকাতায় তিনি স্কুলিং কমপ্লিট করেছিলেন। তার সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। এই সেন্ট পল হচ্ছে যিশু খ্রিস্টের একজন চেলা, যদিও যিশু খ্রিস্টকে তিনি সত্যিকালে খ্রিস্টান ধর্ম প্রচারের একজন বিখ্যাত দিকপাল মানুষ, ধর্মপ্রচারক ছিলেন। তার নাম অনুসারেই কলেজটি, সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে ডিগ্রি লাভ করার পর 1926 সালে যে MA পাশ করলেন, তারপর কিন্তু তিনি চলে যাচ্ছেন ইংল্যান্ডে। অর্থাৎ সেখানে তিনি আইন নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ইংল্যান্ড থেকে আইন নিয়ে পড়াশোনা করেন তাদেরকে ব্যারিস্টার বলা হয়। তিনি এই নমশূদ্র কমিউনিটির প্রথম ব্যারিস্টার। এটা আছে 12 অধ্যায় আত্মচরিত বা পূর্বস্মৃতিতে, 12 অধ্যায়ে তিনি এটা রচনা করেছেন। এছাড়া তিনি 1929 সালে যখন ব্যারিস্টার হয়ে যাচ্ছেন, পড়ালেখা কমপ্লিট করে, তখন লিঙ্কনস ইন থেকে ডাক পান। অর্থাৎ ওয়েলস এবং ইংল্যান্ডের যৌথ একটি সংগঠন, আইনবিদদের সংগঠন, সেখানে কিন্তু তিনি একটি সম্মান পান এবং ডাক পান অংশগ্রহণ করার জন্য। 1933 সালে তিনি বিয়ে করেন মাতা বীণাপাণি ঠাকুরানীকে। এছাড়া আর কি বলে নেওয়া উচিত তার জীবন সম্বন্ধে? তার এই যে আত্মজীবনী, সেটা 1995 সালে প্রকাশিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা 1926-এর পর থেকে তার জীবন সম্বন্ধে বা তৎকালীন পরিস্থিতি সম্বন্ধে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপট সম্বন্ধে আর আমরা জানতে পারি না। অর্থাৎ 1926-এর পর আর লেখা হয়নি। তিনি তার জন্ম থেকে শুরু করেছেন বা তার পূর্বপুরুষের ইতিহাসের কথা আমরা সেখানে, সে বই ধরেও কোনোদিন যদি আগামীতে আলোচনা করি, আপনারা দেখতে পারবেন যে বাংলার আত্মচরিত সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বই সেটি, এবং এই জনগোষ্ঠীর ইতিহাস জানার জন্য, চিন্তা চেতনা, খাদ্যাভ্যাস, জীবন জীবিকা জানার জন্য কত গুরুত্বপূর্ণ বইটি। আজকে মূল বইয়ে আমরা প্রবেশ করি, তারপর কিছু নোট তো আমি দিতেই থাকবো আমার অভ্যাস অনুযায়ী। আগেই বলেছি, বিখ্যাত একটি বই, মনশান্ত বিশ্বাস রচিত সমাজ সংস্কৃতি রাজনীতি বাংলার মতুয়া আন্দোলন, বইটির শিরোনাম। আপনারা সম্ভব হলে সংগ্রহ করবেন, অজস্র তথ্য আপনারা জানতে পারবেন। এই বইয়ের আমি প্রথমেই কয়েকটি পরিচয় দিয়ে দিই, তাহলে সুবিধে হবে। মনশান্ত বিশ্বাস রচিত এই বইটি প্রকাশিত হয়েছে প্রথম সংস্করণ 2016 সালে মে মাসে, এবং পিতা ক্ষিতীশচন্দ্র বিশ্বাসের স্মরণে অর্থাৎ উৎসর্গ করেছেন। মুখবন্ধ লিখেছেন শেখর বন্দ্যোপাধ্যায়, ইতিহাস বিভাগ, ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়, নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় 6 মার্চ 2016-তে এই বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছিলেন। একটু আমি পড়ে যাই, খুব ব্যাখ্যা করব না। বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে মতো আন্দোলনের অবস্থান সম্বন্ধে এই কিছুদিন আগে পর্যন্ত সাধারণ বাঙালি সমাজ খুব একটা অভিহিত ছিল না। সাম্প্রতিককালে নির্বাচনী রাজনীতিতে মতুয়া মহাসংঘের সাফল্যের ফলে এই আন্দোলন নিয়ে আলোচনা কিছুটা শুরু হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার পরিবর্তিত হয়ে বিজেপি গভর্নমেন্ট, এনডিএ গভর্নমেন্ট গঠিত হয়ে যাওয়ার পর এই বই প্রকাশিত। মাথায় রাখতে হবে রাজনৈতিক অ্যাঙ্গেলগুলো। কিন্তু খবরের কাগজের এই আলোচনা নিছকই রাজনীতির বিশ্লেষণ। এই ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের যে এক সুদীর্ঘ ইতিহাস আছে এবং তার সঙ্গে যে নিম্নবর্গের
সামাজিক চেতনার ও রাজনৈতিক জাগরণের এক নিবিড় যোগাযোগ রয়েছে সেই সম্বন্ধে এখনো অনেকেই অবগত নন। সর্বোপরি এই আন্দোলনের সঙ্গে বাংলার দলিত আন্দোলন ও নমশূদ্র জাতির উত্তরণের ইতিহাস যেভাবে জড়িয়ে আছে তা এখনো সম্যকভাবে আলোচিত হয়নি। মনশান্ত বিশ্বাসের বইটি সেই অর্থে বাংলার এক স্বল্প আলোচিত অধ্যায়ের উপর আলোকপাত করবে। বিশেষ করে বাংলা ভাষায় এমন একটি গবেষণা নির্ভর বইয়ের খুব প্রয়োজন ছিল। সর্বভারতীয় এবং বাংলার দলিত আন্দোলনের বৃহত্তর ঐতিহাসিক ও তাত্ত্বিক প্রেক্ষাপটে মতুয়া আন্দোলনকে উপস্থাপন করেছেন মনশান্ত। বাংলার ধর্মীয় ইতিহাসে ব্রাহ্ম ধর্মের পাশাপাশি নিম্ন বর্গের ধর্মীয় চেতনার এক বিশেষ স্থান রয়েছে। মতুয়া আন্দোলনের আলোচনা করতে গিয়ে সেই ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মনশান্ত। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় পর্বে শ্রী হরিচাঁদ ঠাকুর ও পরে তার পুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই আন্দোলনের শুরু। তাদের ধর্ম দর্শনের বিস্তারিত আলোচনা রয়েছে এই গ্রন্থে। দেখানো হয়েছে কিভাবে সেই দর্শনের মধ্যে নিহিত ছিল বর্ণ সমাজের বিরুদ্ধে অবদমিত দলিত শ্রেণীর জাগরণের বাণী। পরবর্তী পর্যায়ে এই আন্দোলন সংগঠিত রাজনীতির আসরে প্রবেশ করে দলিত শ্রেণীর অধিকার আদায়ের তাগিদে দেশভাগের রাজনৈতিক ঘূর্ণাবর্তের পরে কিছুটা দিগ্ভ্রষ্ট হলেও কেমন ভাবে ওড়াকান্দি থেকে ঠাকুরনগরে এর প্রাণ কেন্দ্র স্থানান্তরিত হয়ে শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের নেতৃত্বে আবার এই ধর্মীয় ও সামাজিক আন্দোলন তার শাখা প্রশাখা বিস্তার করেছে। মতুয়া আন্দোলনের এই সুদীর্ঘ ইতিহাসের এক মনজ্ঞ আলোচনা আমাদের উপহার দিয়েছেন মনশান্ত। তিনি বিভিন্ন আকর থেকে ইতিহাসের উপাদান সংগ্রহ করেছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বহু মতুয়া ভক্তদের সঙ্গে কথা বলেছেন। সেই আলোচনা তার পেশাদারী নিরপেক্ষ ঐতিহাসিক বিশ্লেষণকে সমৃদ্ধ করেছে। বাংলার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের এই অনালোচিত অধ্যায়ের উপর এই গভীর বিশ্লেষণধর্মী গ্রন্থ আশা করি সবার ভালো লাগবে। যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে লেখক লেখার চেষ্টা করেছেন। জয় হরি বল। প্রণাম নেবেন দাদা প্রদীপ দে মহাশয়। নমস্কার, প্রণাম। বরুণ বিশ্বাস, শুভকামনা আপনাকেও। বরুণ বিশ্বাস দাদাভাই সঙ্গে থাকুন। সঞ্জুবালা, ধন্যবাদ, আপনি এই আলোচনাটাকে ছড়িয়ে দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। আপনার প্রতি কৃতজ্ঞ রইল সঞ্জুবালা দাদাভাই। অফুরন্ত ভালোবাসা বরুণ বিশ্বাস আপনাকেও। এই বইয়ের আমি আর বেশি কথা না গিয়ে অষ্টম অধ্যায়ে মতুয়া ও দলিত রাজনৈতিক আন্দোলন দ্বিতীয় পর্ব 1947 থেকে 90 262 পৃষ্ঠায় আমি প্রবেশ করছি। বেশ কিছু কথা বলার আছে, আপনারা নিশ্চয়ই আমাকে সঙ্গ দেবেন। আজকে আগের ভালো অভিজ্ঞতাকে ভরসা করে বলছি। অষ্টম অধ্যায় মতুয়া ও দলিত রাজনৈতিক আন্দোলন দ্বিতীয় পর্ব 1947 থেকে 1990। দেখুন এখানে কি বলছে। 1947 সালের স্বাধীনতা লাভ এবং বঙ্গ বিভাগ পূর্ববঙ্গের নিম্নবর্ণের বিশেষত নমশূদ্র ও রাজবংশী সম্প্রদায়ের কাছে সুখকর ছিল না। কারণ 1947 সালের বঙ্গ বিভাগ উভয় সম্প্রদায়ের স্বতন্ত্র ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলনের দ্বারা যেমন ধ্বংস হয়ে যায়, তেমনি ভৌগোলিক বিভাগ উক্ত সম্প্রদায়ের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে মতাদর্শগত দিক দিয়েও সরাসরি দুটি ভাগে বিভক্ত করেছিল। পৃথিবী জুড়েই এমন উদ্বাস্তু সমস্যা আছে। জনগোষ্ঠীর জীবন নষ্ট হয়ে যায়, তাদের ইতিহাস, ঐতিহ্য, স্বাতন্ত্র্য কিছুই থাকে না। বইটির নাম আগেই বলেছি, বাংলার মতুয়া আন্দোলন, সমাজ সংস্কৃতি রাজনীতি, মনশান্ত বিশ্বাসের রচিত। যেমন সোমালিয়া রয়েছে, সিরিয়া রয়েছে, আফগানিস্তান রয়েছে, মায়ানমার রয়েছে, কঙ্গো রয়েছে, এরকম বহু দেশে এই ধরনের সমস্যা আছে। কুর্দিদের নিয়ে সমস্যা আছে, পশতুনদের নিয়ে সমস্যা আছে, বালুচদের নিয়ে সমস্যা আছে। তার মধ্যে একটি হতভাগ্য জাতি এই তালিকাকে আরো লম্বিত করেছে, সেটা হচ্ছে নমশূদ্র জনগোষ্ঠী। তাদের দুঃখের কথা এবং তাদের ভারতে এসে পুনর্বাসনের যে প্রচেষ্টা, তারা যে আবার এখানে নতুন করে শিকড় গাড়ার চেষ্টা করলো, বিনা অপরাধে তারা শাস্তি পেল, ভারত ভাগের যন্ত্রণা তাদের সহ্য করতে হলো। কেন ভাগ তারা চায়নি, তাদের কাছে কেউ জিজ্ঞেসও করেনি তেমন ভাবে, সে কথা বলবো। এবং এই যে মতুয়া আইডেন্টিটিকে কেন্দ্র করে যে এখানে তার পরিচয় খুঁজে পাওয়া ভারতে এসে, সেটা অবিসংবাদী নেতা সেক্ষেত্রে প্রমথরঞ্জন ঠাকুর। অর্থাৎ তাকে কেন্দ্র করেই, এই মতুয়া আইডেন্টিটিকে কেন্দ্র করে তাদের যে ঐক্যবদ্ধ অবস্থান, তাদের যে দৃঢ়তা তৈরি হলো, এখানে যতটুকু হয়েছে
তার জন্য প্রমথ রঞ্জন ঠাকুরের এক বিশেষ কৃতিত্ব রয়েছে, সে কথা আমরা আজকে জানবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, কেমন আছো? ভালো আছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, রূপক মজুমদার ভালো আছি। গণপতি বিশ্বাস দাদাভাই ভালো আছি। অসিতবাদ দাদাভাই প্রণাম, আপনাকেও প্রণাম এবং ধন্যবাদ দেওয়ার জন্য। দেখুন এরপরে কি হলো, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, অর্থাৎ ব্রিটিশের সঙ্গে তো যুদ্ধ করে ভারত, আমরা সরাসরি যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করিনি, ক্ষমতা হস্তান্তরিত হয়েছে ব্রিটিশের হাত থেকে ভারতীয়দের হাতে। পাওয়ার ট্রান্সফরমেশন, ট্রান্সফার হলো, ট্রান্সফরমেশনই হয়েছে। তো মূলত সাম্প্রদায়িকতার ভিত্তিতে হিন্দু মুসলিমদের পৃথক ও স্বতন্ত্র বাসস্থানের দাবিতেই দেশভাগ হয়েছিল। সকল হরিভক্তের চরণে ভক্তিপূর্ণ প্রণাম এবং বাস্তব কথাগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ, প্রণাম। সঙ্গে থাকুন এবং আন্তরিক কৃতজ্ঞতা লাইভটা ছড়িয়ে দেওয়ার জন্য। নিম্ন বর্গের মানুষের ধর্মীয় সামাজিক পরিচিতি বিবেচনার বাইরে ছিল, অথচ দেশভাগের পূর্বে নিম্ন বর্ণের মানুষের স্বতন্ত্র আর্থ সামাজিক ও রাজনৈতিক ধারায় বাংলায় রাজনীতি প্রভাবিত হয়েছিল। ব্যাপকভাবে একটি দলিত রাজনীতি অর্থাৎ ডিপ্রেসড ক্লাসেস যে ভারত জুড়ে সংগঠিত হচ্ছিল এবং আলাদা একটি রাজনৈতিক পরিচয় গড়ে উঠছিল, সেখানে কিন্তু বাংলার নমশূদ্র মতুয়া আন্দোলন পিছিয়ে ছিল না, বরঞ্চ বেশ কিছু ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন। এবং পুনা প্যাক্ট যখন হচ্ছে গান্ধীর সঙ্গে আম্বেদকারের, তখন যে সেপারেট ইলেক্টোরেট বার দিয়ে প্রতিনিধিত্বমূলক সংরক্ষণ নিলেন আম্বেদকার, গান্ধীর সঙ্গে চুক্তি হলো, সেই চুক্তিকে কিন্তু এই বাংলার যে ডিপ্রেসড ক্লাসেস যে সংগঠন ছিল যারা, তারা কিন্তু নিন্দা জানিয়েছিলেন। লিখিতভাবে আম্বেদকারের এই সিদ্ধান্তকে পলিটিক্যাল ব্ল্যান্ডার মানে অনেক বড় ভুল, এভাবে লিখে প্রকাশ করেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন সেই সময় কিন্তু এইরকম দুর্দশা ছিল না। সকল যুব মতুয়াদের সমৃদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরিচাঁদ, তন্ময় ঘোষ সঙ্গে থাকুন, জয় হরিবল সঙ্গে থাকুন। বাংলা ভাগের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত জেলাগুলি নিয়ে পূর্ব পাকিস্তান এবং হিন্দু অধ্যুষিত জেলাগুলি নিয়ে নতুন প্রদেশ পশ্চিমবঙ্গ নামে ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হয়। এখানে যুক্তরাষ্ট্র আমেরিকার মতো নয়, সেটা ফেডারেল সিস্টেম, এটা কোয়াসি ফেডারেল, অর্থাৎ ইউনিটারি একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। অর্থাৎ এখানে পাওয়ারের ভাগ থাকলেও রাজ্য এবং ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে, তারপরেও আইন একটু ঝুঁকে আছে কেন্দ্রীয় যে আইনসভা তার দিকে। অর্থাৎ আমেরিকানদের মতো নয়, আমাদেরটা একটু উল্টো রকম, কোয়াসি ফেডারেল। যদি কখনো ভারতের পলিটি নিয়ে আলোচনা করি, সংবিধান নিয়ে বা আমাদের দেশের যে শাসন কাঠামো নিয়ে যদি আলোচনা করি আপনাদের আশীর্বাদে, তাহলে অধিকার, নাগরিক অধিকার, সংবিধান কি জিনিস, কিভাবে তৈরি হলো এমন রাষ্ট্র, সেগুলো নিয়ে কথা বলবো। তথাকথিত উচ্চবর্ণের হিন্দু ভদ্রলোক সম্প্রদায় হিন্দু মহাসভা এবং কংগ্রেসের একাংশের নেতৃত্বে মিলিতভাবে হিন্দুদের সম্মান ও মর্যাদা, স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার তাগিদে বঙ্গ বিভাগকে কার্যকর করতে বদ্ধপরিকর ছিলেন। কংগ্রেসের কিছু মানুষও ছিলেন, যেমন শরৎচন্দ্র বসুর কথা মনে পড়ে, কিরণ শঙ্কর রায়ের কথা মনে পড়ে, আরো অনেকেই ছিলেন যারা আবার স্বাধীনবঙ্গের দাবিও করছিলেন, এমন অনেকেই ছিলেন। ভাসানীর আলোচনা, মৌলানা ভাসানীর কথা যদি বলতে যাই বঙ্গভঙ্গের সময়, তাদের দৃষ্টিকোণও উঠে আসবে, কিন্তু আজকে সেই সুযোগ আমার নেই, আমাকে ক্ষমা করবেন, সেদিকে আমি প্রবেশ করতে পারবো না। সেদিকে আলোচনা করতে গেলে আজকের আলোচনার যে বৃত্ত সেটা সম্পূর্ণ হবে না। সুবরণ মণ্ডল শিবু, জয় হরিবল সঙ্গে থাকুন দাদাভাই। অথচ বাংলার হিন্দু সমাজের বৃহত্তর অংশ নিম্নবর্ণের মানুষের অবস্থানের বিষয়টি নির্বিচারে উপেক্ষিত হয়েছে। মূলত রাজবংশী ও নমশূদ্ররা পূর্ববঙ্গের জেলাগুলিতে বসবাস করত, তাদের অধিকাংশই বঙ্গ বিভাগের প্রস্তাবকে সমর্থন করেননি। খুব মন দিয়ে শুনতে হবে কথাগুলো, শুভকামনা রইল, মাথা পেতে নিলাম। সুবরণ মণ্ডল শিবু দাদাভাই, শ্রীহরি সহায়ক। যুক্তবঙ্গে বিংশ শতকের প্রথম দিক থেকে নমশূদ্র ও রাজবংশী সম্প্রদায় মিলিতভাবে অল বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস লীগ এবং শিডিউল্ড কাস্ট ইন্ডিপেন্ডেন্ট পার্টির অধীনে ঐক্যবদ্ধ এবং প্রাতিষ্ঠানিক রাজনীতি ক্ষেত্রে জাতীয়তাবাদী রাজনীতির বাইরে ব্রিটিশ রাজশক্তির সমর্থক ও মুসলিম সম্প্রদায়ের সহযোগী হিসেবে রাজনৈতিক ক্ষমতা অর্জনে সক্ষম হয়েছিল। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে মিশে ব্রিটিশ খেদাও আন্দোলনে না গিয়ে বরঞ্চ আলাদা যে অধিকার যাতে তারা পায়, তার জন্য রাজবংশী এবং নমশূদ্ররা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বেশ কিছু জায়গায় তারা শক্ত অবস্থান আদায় করতেও পেরেছিলেন। আমরা ভারতবর্ষে ঘুমাচ্ছিলাম, রাত পয়া শুনে আমরা বাংলাদেশে আছি, যাত্রার রাত্রে আমরা
সংখ্যালঘু হয়ে গেছি। হ্যাঁ, এমনটি হয়েছিল সাধারণের ক্ষেত্রে। সিদ্ধান্ত তো সাধারণেরা নেয় না, যারা নেতা থাকেন তারাই গ্রহণ করেন সিদ্ধান্ত, এবং আমরা হই বলির পাঠা, স্কেপগোট। জয় হরি বল। প্রণাম প্রণাম বিষ্ণু দাস দাদাভাই, সঙ্গে থাকুন। সম্ভব হলে আলোচনাটা একটু ছড়িয়ে দেবেন। 40-এর দশক থেকে নমশূদ্র ও রাজবংশীদের একটি অংশ আম্বেদকরবাদী রাজনৈতিক দর্শনের অনুসরণ করে এবং মুসলিম লীগের সঙ্গে সংযুক্ত হয়। অন্যদিকে নমশূদ্রদের বৃহত্তম অংশ যারা ছিল মতুয়া সম্প্রদায়ের অনুগামী, তারা কংগ্রেসের সাথে যুক্ত হয়ে জাতীয়তাবাদী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। পরবর্তীকালে যখন আলোচনা করব যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমথ রঞ্জন ঠাকুর, তাদেরকে আমি তারিখ ধরে বলে দেব যে তারা কখন গান্ধীজির সঙ্গে বা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সংযুক্ত হয়ে কংগ্রেসের যে ধারা রাজনৈতিক আন্দোলন, সেখানে কিভাবে যুক্ত হলো, দেখা করতে গেলেন কিভাবে যোগেন্দ্রনাথ মণ্ডল বা প্রমথ রঞ্জন ঠাকুর গান্ধীর সঙ্গে বা নেতাজির সঙ্গে কিরকম কি আতাত গড়লো, কতটুকু ভাঙলো, সে আলোচনা আগামীর জন্য তোলা রইল। তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে জাতীয়তাবাদী ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। তার মানে মতুয়াদের একটা বিরাট অংশ কংগ্রেসের সহকারী হয়ে, সমর্থক হয়ে ব্রিটিশ খেদাও আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কোন সময়? যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942, 46, 47 ইত্যাদি। এই সময় প্রথম দিকে যখন 1937 সালে রাজনীতিতে নামছেন এবং বাংলার আইনসভায় প্রবেশ করছেন প্রমথ রঞ্জন ঠাকুর, তখন তিনি কোনো দলের হয়েই দাঁড়াননি, বরঞ্চ স্বতন্ত্র প্রার্থী হয়ে 1937 সালে তিনি লড়েছিলেন। 46 সালের কাহিনী বলবো। পরবর্তীকালে 62 তার 57 নির্বাচন, 62 নির্বাচন অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে, সেসবও একটু বলার চেষ্টা করবো আজকে। 1947 সালের বঙ্গবিভাগের পর এই বিভাজন রেখা স্পষ্ট হয়ে যায় এবং ঐক্যবদ্ধ আন্দোলনের সম্ভাবনা বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ মুসলিম লীগের সঙ্গে বা ইত্যাদির সঙ্গে যে আন্দোলনের যে শাখাটি ছিল, তারা বিনষ্ট হয়ে যায়। আলাদা আলাদা স্বার্থ তখন কাজ করে, রাজনৈতিক স্বার্থ আলাদা হয়ে যায়। মতুয়া রাজনৈতিক নেতৃত্বের একাংশ স্বাধীনতা ও বঙ্গবিভাগের সঙ্গে সঙ্গে উদ্বাস্তু শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাম্পে উপস্থিত হন। কিন্তু নমশূদ্রদের মধ্যকার আম্বেদকর অনুগামী অংশ, এমনকি মতুয়া অনুগামী সাধারণ মানুষও দাঙ্গা, নিরাপত্তাহীনতা ও সর্বস্ব ত্যাগ করে পশ্চিমবঙ্গে আসার ঝুঁকি নিতে পারেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুটি ধারা তৈরি হয়েছিল, একটা হচ্ছে আম্বেদকর অনুগামী ধারা, আর একটা হচ্ছে মতুয়া আইডেন্টিটিকে কেন্দ্র করে বা মতুয়া আইডেন্টিটিকে সামনে রেখে আলাদা ধারা। অর্থাৎ গুলিয়ে ফেলে চলবে না যে মতুয়া আইডেন্টিটি এবং দলিত আইডেন্টিটি, সর্বভারতীয় আম্বেদকর পন্থী মানুষ যারা, অনুগামী পন্থী যারা এবং মতুয়া অনুগামী যারা, তাদের কিন্তু একেবারে মনোলিথিক আইডেন্টিটি কিন্তু এখানে নয়, একটু আলাদা রকম রাজনীতি তারা করছেন। সেই সময় গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে মতুয়াদের রাজনীতি দ্বিধা বিভক্ত হয় না। শুধু একথা সত্য নয়, গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকতেই রাজনৈতিক বিভিন্ন টানা পড়েন এবং বিবাদ বিসম্বাদ শুরু হয়ে গেছিল। সেটা সম্ভব হলে আজকে, না হলে আগামী কোনোদিন আলোচনা করব। তাছাড়া ফেডারেশন পন্থীদের মতুয়ারা মানে কি করবে সেই সময়, তা নিয়ে কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল। এবং গুরুচাঁদ ঠাকুরের আগে থেকেও যে বাংলায় রাজনীতিটা হচ্ছে, সেখানে মতুয়াকে কেন্দ্র করে একেবারে মনোলিথিক ওয়েতে কোন রাজনীতি সুগঠিত আকার ধারণ করতে পারেনি সেই সময়, সেটা বলবো আমি। সেটা কিন্তু সফল হয়নি। পশ্চিমবঙ্গে আসার ঝুঁকি নিতে পারেননি কেউই, পূর্ব পাকিস্তান ছেড়ে। শত হলেও 14 পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া, রবীন্দ্রনাথের লাইন আছে, তাই না? 2 বিঘা জমিতে। তো বোঝেন তো নারীর টান, সমস্ত কিছু যেখানে রয়েছেন, সবকিছু ছেড়ে রাতারাতি কি চলে আসা যায় এক অজানায়, অচেন জায়গায়, যে সম্বন্ধে আমরা ভালো কল্পনাও করতে পারি না। সাধারণ মানুষের জীবন জীবিকা তো মাটির সঙ্গে যুক্ত। যারা ধনী, যারা জ্ঞানী, যারা অনেক ভাষা জানেন, পড়াশোনা করেন, পণ্ডিত মানুষ, ধনী মানে গৌরবে লোকবলে যারা শক্তিশালী থাকেন, যারা, তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা খুব কঠিন হয় না। মরতে মরণ চরণ দাসে, যারা মাটির সঙ্গে যাদের সম্পর্ক, মাটির সঙ্গে জোড়ে থাকে, তাদের সমস্যা হয়। মতুয়া রাজনৈতিক নেতৃত্বের হয়ে গেল এটা। এরপরে আছে
কিন্তু নমশূদ্রদের মধ্যকার আম্বেদকর অনুগামী অংশ এমনকি মতুয়া অনুগামী সাধারণ মানুষও দাঙ্গা, নিরাপত্তাহীনতা ও সর্বস্ব ত্যাগ করে পশ্চিমবঙ্গে আসার ঝুঁকি নিতে পারেননি। খুব সুন্দর একটি বার্তা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চৈতন্য পাণ্ডে দাদা ভাই, নমস্কার, সঙ্গে থাকুন, অনেক শ্রদ্ধা। তাছাড়া ফেডারেশন পন্থী অর্থাৎ শিডিউল কাস্ট ফেডারেশন যেটা গঠন করেছিলেন ডক্টর আম্বেদকর, রাজনৈতিক নিরাপত্তা দানের প্রচার প্রথম দিকে তাদের স্থায়ী নিবাস ত্যাগ না করার ইন্ধন বা সাহস জুগিয়েছিল। অর্থাৎ শিডিউল কাস্ট ফেডারেশন যে রাজনৈতিক সংগঠন আম্বেদকর প্রবর্তিত এবং সেখানে একমাত্র জিতেছিলেন সেই দল থেকে যোগেন্দ্রনাথ মণ্ডল, তারা কিন্তু বারবার বলছিলেন যে তোমরা ভিটে মাটি ছেড়ো না, এখানেই নিরাপদে থাকবে। এটা প্রথম দিকে নিরাপত্তা দিলেও শেষকালে কি হয়েছিল আপনারা জানেন, নিজেই কিন্তু পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। কেন, পরিস্থিতি এমনই হয়েছিল। দুঃখজনক হলো এই যে নেতা যদি পালিয়ে আসে তাহলে কাদের মুখে রেখে আসলেন তার অনুগামীদের, তার ভোটারদের, তার উপর যারা ভরসা করেছিলেন। নেতা যদি চলে আসেন, নেতার উচিত তো মানে কি বলবো, মাথা দিয়ে রক্ষা করা, বুক দিয়ে রক্ষা করা, কারণ তাকে তারা মাথায় করে রেখেছিলেন, বিশ্বাস করেছিলেন। সুন্দর আলোচনা। তার মানে পরিস্থিতি কেমন হয়েছিল যে তাকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, কিন্তু কার মুখে রেখে এলেন? তার অনুগামীদের, বাঘের না কুমিরের মুখে। সে এক দুর্বিষহ ইতিহাস। কিন্তু পূর্ববঙ্গে বসবাসকারী উচ্চবর্ণের মানুষ 1948 থেকে 49 সালের মধ্যবর্তী সময়ে পশ্চিমবঙ্গে চলে আসেন। প্রথম পর্বের উচ্চবর্ণের উদ্বাস্তুরা নগদ টাকা, সহায় সম্পত্তির বলে, আত্মীয় স্বজনের চেষ্টায়, সরকারি আনুকূল্যে এবং জবরদখল কলোনি প্রতিষ্ঠার মাধ্যমে স্বাভাবিক সমাজের মূল স্রোতে ফিরে আসেন। উচ্চবর্ণের মানুষ যারা, উচ্চবর্ণ বলতে শুধু এখানে বর্ণের দিক থেকে নয়, টাকা পয়সা, জ্ঞান, বুদ্ধি, বিবেক সব দিক থেকেই তারা উঁচুতে ছিলেন। অর্থাৎ তাদের একটা সমাজে এসে মিশে যেতে সুবিধে হয়। কেন, বঙ্গে এসে থিতিয়ে পড়ে বাঙালি মানুষ, তার কারণ ভাষার সঙ্গে সংস্কৃতির সঙ্গে মিলে যায়, তার জন্য মানুষ এখানে আসেন। কিন্তু সীমান্ত বিভাগজনিত কারণে 1950-এর দশকে পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক চরিত্র পরিবর্তন ঘটে। নিম্নবর্ণের মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয় ও নানা প্রকার সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়েছিল। শুধু নিম্নবর্ণের মানুষ নয়, সমস্ত বর্ণের মানুষেরা এই সমস্যা ফেস করেছিলেন। এবং শুধু তাই নয়, যারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মুসলিম লীগকে ইন্ধন দিচ্ছিলেন হয়তো রাজনৈতিক স্বার্থে, তারাও কিন্তু পালিয়ে আসতে বাধ্য হন এবং তাদের আইডেন্টিটি, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। প্রমথ রঞ্জন ঠাকুরকে কেন্দ্র করেই তারা মতুয়া আইডেন্টিটিকে সামনে রেখেই এখানে খুঁটি গাড়তে পেরেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ যদি না থাকে তাহলে আমরা আবারও আরেকবার ধ্বংস হতে পারি আর কি, এমন আমার মনে হয়, ভয় হয় কখনো কখনো। এগুলো বুঝতে হবে যে কিরকম জটিলতা হয়েছিল। একেবারে তালে গোলে গোল পাকিয়ে দিলেই হবে না। খুব সুন্দর আলোচনা, হ্যাঁ, সঙ্গে থাকুন। তার মানে বোঝালাম যে যোগেন্দ্রনাথ মণ্ডলের সিদ্ধান্ত সেই দিন কিন্তু ঠিক ছিল না। প্রথম দিকে যে আমি আগেই বলেছি শিডিউল কাস্ট ফেডারেশন যেটা আম্বেদকর প্রতিষ্ঠা করেছিলেন, সেই দল থেকেই জিতেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল যে বিটি মাটি ছেড়ো না, কিন্তু মানুষ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি যাদের অভয় দিয়েছিলেন তাদের কথা তো দূরস্থ, তিনিও ভয়ে পালিয়ে এসেছিলেন। তার পদত্যাগ পত্র কোনোদিন আলোচনা করে শোনাবো, কথা দিলাম। 1950-এর দশক থেকে 1970 দশকের মধ্যবর্তী সময়, এমনকি 1990-এ প্রমথ রঞ্জন ঠাকুর প্রয়াত হন। দশক পর্যন্ত ধীরে ধীরে ভিন্ন ভিন্ন কারণে নিম্ন বর্ণের মানুষ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হিসেবে চলে আসতে বাধ্য হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রথম দিকে আগত উদ্বাস্তুদের সঙ্গে 1950 দশকের পরে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন, কলোনি জীবন, পেশা গ্রহণ এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। একদিকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরণ, অন্যদিকে পরে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন জনিত সমস্যা পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলনের নেতৃবর্গকে ভিন্ন ভিন্ন সংগঠনের অনুকূলে দাবি দেওয়া ও মতাদর্শগত দিক দিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করতে দেখা যায়। অর্থাৎ এরা ঐক্যবদ্ধ হয়নি। বুঝতে পারছেন, মতাদর্শগত দিক থেকে কেউ কংগ্রেসি, কেউ বামপন্থী, ইত্যাদি ইত্যাদি। আর একটা সমস্যা আছে, 1955 সালে নাগরিকত্বের যে আইন সেটা বলবৎ হলো 1955-তে। নেহেরু তখন প্রধানমন্ত্রী এবং ভারতীয় সংবিধানের পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত নাগরিকত্ব বিষয়ে আলোচনা আছে। তাও কখন আলোচনা করব। আর কি কি সমস্যা চ্যালেঞ্জিং ফেস করছিলেন সেই সময় সরকার, তাও বলবো। নেহেরু লিয়াকাত চুক্তি ইত্যাদি সেগুলো। প্রথম দিক থেকে নিম্নবর্গের উদ্বাস্তু নেতৃত্বগণ কংগ্রেস সরকার ও ভদ্রলোক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল।
মতুয়া রাজনৈতিক নেতৃত্ব প্রমথ রঞ্জন ঠাকুর নিজস্ব উদ্যোগে কলোনি স্থাপন এবং কংগ্রেস সরকারের সঙ্গে যুক্ত হয়ে নিম্নবর্গের মানুষকে সমাজের মূল স্রোতে আনয়নের চেষ্টা করেন। সেদিন যদি কংগ্রেসে যুক্ত না হতেন, অর্থাৎ ক্ষমতার সঙ্গে যুক্ত না হতেন প্রমথ রঞ্জন, তাহলে তার ব্যক্তিগত রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন এবং এই যে শত শত মানুষ বানের জলের মতো পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে থাকেন, শরণার্থী হতে থাকেন, তাদের জীবনও কিন্তু খড়কুটোর মতো উবে যেত। সিদ্ধান্ত গ্রহণ করতে সবচেয়ে যেটা আমাদেরকে প্রভাবিত করে সেটা হচ্ছে পরিস্থিতি। সমস্ত সিদ্ধান্তের প্রসূতি হচ্ছেন পরিস্থিতি। পরিস্থিতি কি করছে, আপনি কোন এক আদর্শ নিয়ে বসে আছেন সেটা বড় কথা নয়, ওই সময় মানুষগুলোকে জেতানোর, ওই সময় মানুষগুলোকে বাঁচানোর প্রচেষ্টা প্রমথ রঞ্জন ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে, ব্যাপক তাগিদ। আমি সেগুলো বলবো, তিনি গণপরিষদে কি বলছেন দুই এক লাইন বলার চেষ্টা করবো আজকে। এবং তিনি মাইনরিটি কমিটির সদস্য হয়েছিলেন, সেই সদস্য হয়ে তিনি কি করার চেষ্টা করছেন সেটাও আমি আজকে বলবো। অসাধারণ আলোচনা। সন্দীপ রায় দাদা ভাই নমস্কার। প্রমথ রঞ্জনের আর একটা জিনিস, যেটা একটা জনগোষ্ঠীর এখনো মানুষ যখন ম্যাচিওর না হয়, গ্যালিলিওর কথা বলি, গ্যালিলিওকে প্রবাদ এইরকম আছে যে গ্যালিলিওকে বলা হলো যে আপনি সত্য বলে দিতেন যে পৃথিবী ঘুরছে, সূর্য নয়। আপনি আমাদের নেতা, আপনি আমাদের মহান পথপ্রদর্শক। তিনি বলেছিলেন যে হায়, এই জাতি এখনো ততটুকু ম্যাচিওর হয়নি, পরিণত হয়নি, যাদের নেতা না হলেও চলে। অর্থাৎ যে জনগোষ্ঠী অসহায় থাকে, পিছিয়ে থাকে, তাদের নেতার দরকার হয়। উন্নত দেশগুলোতে নেতার এত মহিমা থাকে না, যে বিরাট নেতা, এরকম মহিমা থাকে না, নেতাজি তৈরি হয় না, গান্ধীজি তৈরি হয় না। তার কারণ তারা মোটামুটি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শিক্ষানৈতিকভাবে যথেষ্ট উন্নত। সেখানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এইরকম মোটামুটি একটা টাইপ চলে আসে, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখানে নেতৃত্বের দরকার ছিল। শুধু আইডিওলজি নিয়ে বাঁচা, আইডিওলজি ধুয়ে তো সবসময় জল খাওয়া যায় না। নেতার কাজ সিদ্ধান্ত গ্রহণ করা, এবং সেই সিদ্ধান্ত যেটা তার অনুগামীদের কল্যাণ বয়ে আনে, এমন কিছু নিয়ে বসে থাকা নয় যেটা হয়তো ব্যাপক মহৎ, কোনো একদিন সেটা কাজে লাগতে পারে কিন্তু ইমিডিয়েট কল্যাণ বয়ে আনতে পারে না। সেটা দার্শনিকদের আলোচনার বস্তু হতে পারেন, বিদ্বজ্জনদের বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু নেতার সিদ্ধান্ত হতে পারে না। এটা আমার টিপ্পনী। জয়ন্ত দাস, প্রণাম দাদাশ্রী, প্রণাম আপনাকে। সঙ্গে থাকুন, সম্ভব হলে আপনারা লাইভটা করবেন যাতে আরো বেশি মানুষ এই বিষয়টা বুঝতে পারেন। এবং এটা ভয়ের একটা পরিবেশ, প্যানিক একটা চলছে নাগরিকত্ব ইস্যু নিয়ে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে, এমনকি এনআরসি নিয়ে, এমনকি যে আবেদন করা হবে কিনা নাগরিকত্বের জন্য, ইত্যাদি ইত্যাদি নিয়ে। সেই জন্য একটু প্রাসঙ্গিক বোধেই আলোচনাটা। এখন আমরা এই দেশে আসার পরে আমাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী কেন বলে দাদা, এটা নিয়ে একটু ব্যাখ্যা করি। এই মুহূর্তে আমি নাই বা করি, ওটা করব যদি শেষে সময় থাকে। অনুপ্রবেশকারী এক দেশ থেকে আরেক দেশে যখন আপনি আসবেন তখন তো অনুপ্রবেশই বলা হবে, তাই না? অতিথি তো বলা হবে না। আর বহিরাগত মানে আপনি আলাদা দেশ থেকে আসছেন, পলিটিক্যাল দৃষ্টি দিয়ে যদি আপনি দেখেন তাহলে সেটা বহিরাগতই তো। বিহারের লোককেও তো আমরা বহিরাগত বলি, মারোয়াড়িদেরও বহিরাগত বলি, মানে আলাদা স্থান থেকে যারা আসেন তাদের বহিরাগত বলা হয়। আজকের আলোচনা সরকার, আইন, কানুন, আমাদের ভবিতব্য, তাই নিয়ে শব্দ নিয়ে নাই বসলাম আজকে। আচ্ছা, প্রমথ শব্দের অর্থ হচ্ছে, প্রমথ রঞ্জন, এটা প্রমথ কথার অর্থ হচ্ছে শিবের অনুচর যারা, মন্থন করে যারা, ডিপ্রেস করতে পারে যারা, হ্যাঁ, প্রমথ সেই অর্থে শিবানুচর। এটা একটু যদি পৌরাণিক একটু আভাস দেওয়া যায় তাহলে গুরুচাঁদ ঠাকুরকে কেউ কেউ বলেছেন যে শিব ঠাকুরের অবতার, বিতর্ক আছে তা নিয়ে, সেটা তো থাকবেই। তো প্রমথ রঞ্জন এক্ষেত্রে প্রমথদের রঞ্জিত করেন যিনি, বা রঞ্জিত হয় যা দিয়ে, প্রমথ রঞ্জন। এরপরে হলো 60 ও 70-এর দশকে অত্যাধিক উদ্বাস্তুদের আগমন ও পুনর্বাসন সমস্যার ক্ষেত্রে বামপন্থী উদ্বাস্তু সংগঠনগুলি বাংলায় পুনর্বাসনের দাবিতে নিম্নবর্ণের উদ্বাস্তুদের সমর্থন লাভ করে। অর্থাৎ তারা বসতে দিচ্ছেন এখানে, এবং মানুষ ব্যাপকভাবে তৎকালীন দিনের বামফ্রন্ট সরকারকে, এমনকি বামপন্থার যারা নেতা ছিলেন, বামপন্থী নেতা, তাদেরকে সমর্থন করছেন। যেহেতু কংগ্রেস তো হিমশিম খাচ্ছেন, তাই না? সরকার পক্ষ এক ধরনের কাজ করেন, বিরোধী পক্ষ আর এক ধরনের দাবি তোলেন, সেটাই স্বাভাবিক। বহুদলীয় যে গণতান্ত্রিক সিস্টেম, রাজনীতি, সেখানে এটাই ফুটে উঠবে, সেটাই স্বাভাবিক। এই সময় নমশূদ্র জনগণের মধ্যে পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন উদ্বাস্তু পুনর্বাসন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়েছিল। জয় মানবতা। সঙ্গীতা দাস দিদি ভাই নমস্কার, সঙ্গে থাকুন। উদ্বাস্তু আন্দোলন, ভূমি সংস্কার। আচ্ছা, ভূমি সংস্কার কিন্তু পশ্চিমবঙ্গে এনাক্টেড হচ্ছে 1955 সালে। আপনারা জানেন যে আর্টিকেল 31-এ ভারতীয় সংবিধানে রাইট টু প্রপার্টি ছিল, সেটা
44তম সংবিধান সংশোধন 1978-এ সেটা কি করা হয় না, মৌলিক অধিকার থেকে সরিয়ে নিয়ে 300 এতে এখন লিগ্যাল রাইট আছে, মৌলিক অধিকার এখন নেই। আপনারা জানেন বিখ্যাত কেস কেশবানন্দ ভারতী কেস 1973, যে জমিদারদের হাতে কত সম্পত্তি থাকবে কিনা তাই নিয়ে একটা ব্যাপক জলঘোলা ব্যাপক কেস হয়েছিল, আপনারা জানেন। এবং সেই সময় বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধানের যে একটা মূল ঢাঁচা আছে, কাঠামো আছে, এই নিয়ে বিতর্ক উঠেছিল এবং এখনো সেই ধারাটা অব্যাহত আছে। আর্টিকেল 13-তে বলা হচ্ছে যে কোনো আইন যদি পার্লামেন্ট করে যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় তাহলে সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, খারিজ হয়ে যায়। আবার পার্লামেন্টের হাতে এই ক্ষমতা আছে যে পদ্ধতির মাধ্যমে তারা 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারেন, সংশোধন করতে পারেন। এবার তাহলে এক জায়গায় বলা হচ্ছে যে যদি মৌলিক অধিকারের বিরুদ্ধে যায় তাহলে সেটা কি হবে, সেটা খারিজ হয়ে যাবে। তার মানে মৌলিক অধিকারকে আর সংশোধন করা যাচ্ছে না। 13 এবং 368 ক্লাস হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। আবার যদি আর্টিকেল 31-কে সম্পত্তির অধিকারকে মৌলিক রাখা হয় তাহলে জমিদারদের কাছ থেকে অনেক যে সম্পত্তি ছিল সেইগুলো আর সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না, ভূমিহীনদের মধ্যে। তাহলে একটা ব্যাপক সমস্যা, কেরলের সমস্যা, বাংলার সমস্যা, এবং ভারতের বহু রাজ্যে এখনো হয়নি। সেই সমস্ত জায়গায় ঠাকুর আছে। সূর্যবংশমে যে অমিতাভ বচ্চনের যে রোল, অনেক জমির মালিক, সব রাজ্যে এমন নেই, হয়েছিল, বহু জায়গায় হয়নি। উত্তরপ্রদেশ, বিহার, এদিকে গন্ডগোল আছে। ভূমি সংস্কার নিয়ে কখনো কথা বললে আন্দোলন করব। যেহেতু বামপন্থা পশ্চিমবঙ্গে খুব সক্রিয় ছিল তাই এখানে হয়েছে 55-তে, কেরলে হয়েছিল, সেসব আলোচনায় না যাই। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, তার মানে এই যে সম্পত্তির অধিকার, এই কথাটা কেন বলতে গেলাম, এই যে ভূমি সংস্কার, বর্গাদারি, জমি বন্টন প্রভৃতি বিষয় নিয়ে বামপন্থীরা সরকারি ক্ষমতায় অবতীর্ণ হয় এবং যারা উদ্বাস্তু হয়ে এসেছেন তাদের তো আর জমি নেই, তাহলে তাদের জমির প্রয়োজন। জমি যদি জমিদারদের হাতেই থাকে, জমি যদি জমিদারদের হাতেই থাকে, একেবারে জমিদারিত্ব রাজত্ব যদি চালিয়ে যান তারা, তাহলে এত জমি কোথা থেকে আসবে? জমি তো আর আকাশ থেকে আসবে না, নাজিল হবে না ঈশ্বরীয় ভাবে। তার জন্য এরা কিন্তু বামপন্থী আন্দোলনে সক্রিয় ভূমিকা নিল। উদ্বাস্তু মানুষেরা স্বাভাবিক, সেই সময় তাদের যে তাগিদ সেটাই নেবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী নমশূদ্ররা কৃষিজীবী হিসেবে পেশা গ্রহণ এবং সম্প্রদায়গত টানে ধীরে ধীরে নদিয়া ও 24 পরগনা গ্রাম অঞ্চলে স্থায়ী বাসস্থান গড়ে তোলে এবং সংখ্যাগরিষ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করে। আপনারা জানেন যে তখন তো ভাগ হয়নি, পরগনা ভাগ হবে আরো পরবর্তীকালে, 90-এর দশকের গোড়ার দিকে। তো পশ্চিমবঙ্গে অবস্থিত নমশূদ্রদের মধ্যে কংগ্রেস ও বামপন্থী মতাদর্শগত দিক দিয়ে মেরুকরণ দেখা যায়, স্বাভাবিক। স্বাধীনতা পরবর্তীকালে মতুয়া মহাসংঘের অধীন নমশূদ্রদের একটি অংশ সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুনরায় ঐক্যবদ্ধ হতে সমর্থ হয় এবং সংখ্যাধিক্যের কারণে নদিয়া 24 পরগনায় শক্তিশালী বর্ণ চরিত্রে চাপ সৃষ্টিকারী সম্প্রদায় রূপে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির নিকট বৃহত্তর ভোট ব্যাংক রূপে আত্মপ্রকাশ করে। অর্থাৎ বিরোধী দল যে গঠিত হবে নমশূদ্ররা একত্রিত হয়ে, সেটা গঠিত হয়নি, এখনো হয়নি। নমশূদ্ররা আলাদা আইডেন্টিটি, যেমন মুসলমানদের আছে বেশ কিছু দল আছে, ধরে নেওয়া হয় এটা মুসলমানদের দল বা এটা অন্য জনগোষ্ঠীর একটা দল। আমি ব্যাখ্যা করার জন্য বলছি, কোনো হিংসা বিদ্বেষ থেকে বলছি না। তো সেই অর্থে কিন্তু নমশূদ্রদের তখনও হয়নি, এখনো সেইভাবে একটি বিরোধী পক্ষ হতে পারে কোন একটা রাজ্যে বা কোন একটা জেলায় বা কোনো একটি বিধানসভায় বা লোকসভায়, এমন জায়গায় যায়নি আমার জানা মতে। ভুল হলে আমাকে একটু ধরিয়ে দেবেন। কিন্তু এরা চাপ সৃষ্টিকারী একটা দল, মানে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং ভোট ব্যাংক সরকার, সেটা স্থানীয় সরকার হোক বা রাজ্য সরকারের কিছু জায়গা হোক বা ইউনিয়ন গভর্নমেন্ট গড়তে গেলে যে লোকসভার যে সিটের দরকার হয় লোকসভা আসনে, সেখানেও কিন্তু একটা ভোট ব্যাংক, উল্লেখযোগ্য ভোট ব্যাংক হিসেবে তারা আত্মপ্রকাশ করতে পেরেছিল। পশ্চিমবঙ্গে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের উদ্বাস্তুদের আর্থসামাজিক ভিন্নতা এটা তো থাকেই, তাই না? ক্লাস যারা একদম উঁচু ক্লাসের, ধনী যারা এবং দরিদ্র যারা, তাদের সমস্যা একরকম হয় না। ধর্মীয় পরিচয়ে যারা আলাদা আলাদা, তাদের সমস্যা একরকম হয় না। আবার জাতের পরিচয়ে যারা আলাদা আলাদা, তাদেরও কিন্তু ভারতীয় উপমহাদেশে একই রকম সমস্যা না, আলাদা আলাদা সমস্যা তাদের ফেস করতে হয়। তো বর্ণের দিক থেকে যারা উঁচু তথাকথিত, তারাই কিন্তু বর্গের দিক থেকে উঁচু ভারতে। আমি সাধারণ কথা বলছি। ওই একজন চরণ সাপুই, তিনি ধনী ছিলেন, বিরাট মন্ডল ধনী ছিলেন, দুই একজন ব্যতিক্রম হতে পারে, তো ব্যতিক্রম তো আর নিয়ম নয়, তাই না? সেই অর্থেই আমি বলছি, গড় মান হিসেব করে আমি বলছি।
পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুগণ ধীরে ধীরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে চলে এসেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের উদ্বাস্তু পুনর্বাসন নীতিতে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা পশ্চিম পাকিস্তানের উদ্বাস্তুদের তুলনায় সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এই আর এক করুণ কাহিনী। পশ্চিম পাকিস্তান থেকে যারা আসছেন তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষেরা সেই রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। আবার তুলনামূলকভাবে পশ্চিম পাকিস্তান থেকে মানুষ কম এসেছিলেন ভারতে, পূর্ব পাকিস্তান থেকে যে পরিমাণ আসে তার কারণও ছিল হিন্দু অধ্যুষিত কয়েকটি জেলা ছিল, সেখানে কিন্তু ব্যাপক হারে হিন্দু ছিল। খুলনা, বাকারগঞ্জ, ফরিদপুর, বরিশাল, এই জায়গাগুলো, যশোহর, বুঝতে পারছেন তো। সিনারিও দুটো আলাদা পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের। আবার পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের মধ্যে 1950-এর দশকের আগে আসা উচ্চবর্ণের হিন্দু উদ্বাস্তুগণ একসঙ্গে পশ্চিমবঙ্গে চলে আসে এবং 50-এর দশকের পরবর্তী দীর্ঘকালীন সময় নমশূদ্র, রাজবংশী ও অন্যান্য নিম্ন বর্ণের জাতিগুলি উদ্বাস্তু হিসেবে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিল। রাজবংশীরাও যদিও একসময় বর্বন ইত্যাদি টাইটেল দেখবেন অনেক বেশি, তারা ক্ষত্রিয় দাবি করেছিলেন সে জাতে ওঠার সময়, যেমন নমশূদ্ররা ব্রাহ্মণ দাবি করেছিলেন, তবু নামে শেষে তাদের যেমন শূদ্র যুক্ত হলো এবং তাদের রাজবংশীদের কিন্তু ক্ষত্রিয় একটা মেজাজ তৈরি হলো। পঞ্চানন বর্মার কথা যদি কখনো আলোচনা করতে যাই তাদের নেতা, তাহলে এই সমস্ত ইতিহাস উঠে আসবে। আজ সেই অবসর আমাদের হবে না। দ্বিতীয় পর্বে আসা উদ্বাস্তুগণ কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু নীতির ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ এবং সমান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। প্রথম পর্বে উচ্চবর্ণের উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পুনর্বাসন দেওয়া হয়। অন্যদিকে দ্বিতীয় ও পরবর্তী পর্যায়ে আগত নিম্নবর্ণের উদ্বাস্তুদের বাংলার বাইরে উপযুক্ত পরিকাঠামো ছাড়াই কেন্দ্রীয় সরকারের উদ্বাস্তু পুনর্বাসন নীতিকে সমর্থন করেই পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ কোথায় যাবে, কি খাবে, এত কিছু স্পষ্ট নয়। দণ্ডকারণ্যে চলে যাও, আন্দামানে চলে যাও, উত্তরাখণ্ডে চলে যাও, সেখানে বিভিন্ন কলোনিতে গিয়ে থাকো, বা জঙ্গল কেটে সাফ করো মঙ্গলবার, যেন রবীন্দ্রনাথের সেই। অন্ধ্রপ্রদেশে, আরো বিভিন্ন জায়গায়, উড়িষ্যায়, মালকানগিরিতে, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের যেতে হয়েছিল এবং সেই নীতিকে সমর্থন করেছিলেন। মানে 71-এর পরেও তো একটা চাপ আসে, তো তখন কিন্তু একটা টালটামাল অবস্থা হয়। আবার অষ্টম দশকে, বিংশ শতকের অষ্টম দশকে বামফ্রন্ট সরকার চলে আসে, তারাও কিন্তু সমর্থন করেছিল এবং কুখ্যাত মরিচঝাপির ঘটনা আছে, তা নিয়েও কখনো আলোচনা করব। তবুও ক্যাম্প কলোনি জীবনের চরম দুর্গতি ও দারিদ্র্য উপেক্ষা করে কিছু সংখ্যক নিম্নবর্ণের উদ্বাস্তুগণ পশ্চিমবঙ্গের বাইরে স্বল্প সরকারি সাহায্যে নিজস্ব কর্ম উদ্যোগ ও আন্তরিক জীবন সংগ্রামের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আপনার অপেক্ষায় থাকে, অনেকদিন খোঁজ খবর নেই আপনার। আচ্ছা, কাউকে বলছেন হয়তো। আচ্ছা, মণি রমেশ চন্ডাল অসুর, জয় হরিবল। জয় হরিবল, সঙ্গে থাকুন অসুর বাবু। 1950-এর দশকের আগে আসা উদ্বাস্তুগণের মধ্যে অধিকাংশই পূর্ববঙ্গের হিন্দু সমাজের সম্পদশালী ও উচ্চবর্ণের মানুষ ছিলেন। জল যখন কমতে শুরু করে, আচ্ছা আর একটু ধীরে বলবো, ঠিক আছে, আমি আপনাদের সময় বাঁচানোর জন্য একটু জোরে বলি, একটু ধীরে বলছি। 1950-এর দশকের আগে আসা উদ্বাস্তুগণ উচ্চবর্ণের ছিলেন, উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ। বড় মাছ যারা, তারা জলের গতি বুঝতে পারে, জলের ধারা বুঝতে পারে। দেখবেন যখন কোনো জলাশয়ে জল কমে যায়, বকে যখন আসে, তখন এসে বক পাখি কোন মাছ খায়? চেলা খায়, পুঁটি খায়, নারকলি খায়, কানকই খায়, ছোট ছোট চিংড়ি, যে সমস্ত ঘুষো চিংড়ি, এগুলো খায়। কাতলা খায় না, রুই খায় না। কেন? তার কারণ জল কোন দিকে কমে যাচ্ছে, কোন দিকে বেড়ে যাচ্ছে, বড় মাছ নিচে থাকে তো বুঝতে পারে। আর চেলাপুটিরা ভালো বুঝতে পারে না, তাদের একটু জল হলেই হলো, নাচা ফুর্তি, একদম আলাদা একটা আনন্দে মাতামে থাকে তারা। ডঙ্কা বাজলেই হলো, বৃষ্টি নামলেই হলো। তো এই উচ্চবর্ণের মানুষ যারা যারা ব্যবসা, শিক্ষা, চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা বুঝতে পারছেন যে দেশ ভাগ হবে, পাকিস্তান হবে, মুসলিম প্রধান স্টেট হবে। মানে এটা যদি আলাদা দেশ হয় বা আলাদা রাজ্য হয়, বঙ্গ তো ভাগ হবেই। অর্থাৎ হয় মুসলিম জনসংখ্যা, বৃহত্তর মুসলিম জনসংখ্যা নিয়ে একটা আলাদা রাজ্য হবে বাংলার, পূর্ববঙ্গীয় ওই অঞ্চল নিয়ে পূর্ব পাকিস্তান হবে, আর তা না হলে আলাদা দেশ হবে। তা যাই হোক না কেন, উচ্চবর্ণের হিন্দুদের অসুবিধা হবে, তাই তারা ধীরে 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 ভারতের দিকে চলে আসতে শুরু করলেন এবং তাদের খুব অসুবিধা হয়নি। কলকাতাতে ছিল তাদের প্রধানত ব্যবসা বাণিজ্য, জায়গা জমি পূর্ববঙ্গে, হয়তো পাবনায়, হয়তো কালীগ্রামে, হয়তো ঝিনাইদহে, কিন্তু
জমিদারদের বাড়ি তো সবই কলকাতায়, সে সৌরভ গাঙ্গুলির ঠাকুরদাদারাই হোক বা রবীন্দ্রনাথের পূর্বপুরুষই হোক, তাদের এদিকেই তো বাড়ি। অল্প কিছু জমিদার পূর্ববঙ্গীয় ছিলেন, তারা বেশিরভাগ হিন্দু জমিদারের বাড়ি, কিন্তু বড় জমিদার যারা পশ্চিমবঙ্গের এই দিকে, ওদিকে যে ছিল না তা নয়, অল্প ছিল তুলনামূলক। জয় হরি বল, মতুয়া, জয় গুরু, প্রণাম। প্রণাম আপনাকে শরৎ বিশ্বাস, সঙ্গে থাকুন। এবার বলছে, একটি হিসাব অনুসারে দেখা যায় 1947 সালের জুন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আগত 10 লক্ষ হিন্দুদের মধ্যে 3,50,000 জন ছিল শহরের ভদ্রলোক, 5,50,000 ছিল গ্রামের অভিজাত হিন্দু এবং বাকিরা ব্যবসায়ী। এই উদ্বাস্তু উচ্চবর্ণের হিন্দুরা পূর্ববঙ্গের ধনী ও সম্মানীয় ছিলেন। তাদের কাছে নগদ অর্থ থাকত, স্থানান্তরযোগ্য সম্পদ বা মূল্যবান অলংকার নিয়ে তারা পশ্চিমবঙ্গে চলে আসেন। স্থানান্তরযোগ্য সম্পদ মানে যে সম্পদ বিক্রি করে দেওয়া যায় সহজে। স্থানান্তর তো করা যায় না, মানে এক জায়গায় একটা পেন বিক্রি করে দেওয়া যায়, গরু বিক্রি করে দেওয়া যায়, পাট বিক্রি করে দেওয়া যায়, কাপড় বিক্রি করে দেওয়া যায়, গাড়ি বিক্রি করে দেওয়া যায়, কিন্তু বাড়ি বিক্রি করলেও মানে এগুলো স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আগে যেগুলো বললাম বিক্রয়যোগ্য বস্তুর কথা, স্থাবর, অস্থাবর, আপনারা শুনেছেন এই সব শব্দগুলো, স্থাবর, জঙ্গম। এবং যেগুলো সরানো যায় না, ধরুন আমি বাড়ি বিক্রি করলাম, সেটা তো আর সরিয়ে নেওয়া যায় না। আমি কোন একটা ভিটে বিক্রি করলাম, ঘের বিক্রি করলাম, চাষের জমি বিক্রি করলাম, তাহলে এই সমস্ত জমি যেমন তাদের ছিল, তেমনি স্থানান্তর যে যোগ্য সম্পদ তাদের ছিল। আর যারা শুধুমাত্র একটু খেটে খায়, একটু চাষবাস করে খায় অল্প জায়গায়, তাদের তো সহজে আসা সম্ভব নয়, সেগুলো বিক্রি করে দিয়ে স্থানান্তর করা সম্ভব নয়, তাদের দুর্দশা বেশি। তাছাড়া উচ্চবর্ণের মানুষের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতা তাদের আত্মনিরাপত্তায় সহায়ক ছিল। যতই বলা হোক এই আন্দোলন সেই আন্দোলন, নিচুতলার মানুষের কাছে এই আন্দোলনের আলো, শিক্ষা আন্দোলনের আলো, গুরুচাঁদের আন্দোলন বা মতু আন্দোলন খুব একটা তখনও পৌঁছায়নি। এখনো যে খুব পৌঁছেছে এমন দাবি আমি করছি না, তখনও কিন্তু সাফিসিয়েন্ট ছিল না। স্বাধীনতার সময়কালে সরকারি প্রস্তাব অনুসারে সরকারি চাকরিজীবীদের পূর্ব পাকিস্তান বা পশ্চিমবঙ্গের যে কোনো অংশে চাকরি গ্রহণের স্বেচ্ছাধিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের বলা হচ্ছে যে আপনারা যে কোনো জায়গা, পূর্ব পাকিস্তান হোক বা ভারত হোক, আপনারা আপনাদের চাকরি অনুযায়ী পোস্টিং নিতে পারেন। তাহলে তাদের আর সমস্যা রইল না। 1947 সালে ভারত ভাগের সময় পাঞ্জাবের যে অংশ পশ্চিম পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছিল, সেই সব জায়গায় পাঞ্জাবি অধিবাসীদের সরকারি উদ্যোগে ভারতের মধ্যে যেভাবে স্থানান্তরিত করা হয়েছিল, সে পশ্চিম পাকিস্তানে পূর্ববঙ্গের যে এলাকা অন্তর্ভুক্ত হয়েছিল, সেখানে হিন্দু বাঙালিদের একইভাবে পশ্চিমবঙ্গে স্থানান্তরের কোনো উদ্যোগ কোনো তরফ থেকে নেওয়া হয়েছিল কি না, সেটা বলেছি, সেটা আলোচনা হয়েছিল, সেটা হয়নি, সম্ভবও না। এখানে একটা বিরাট সংখ্যক মানুষ না, আপনি সংখ্যাতত্ত্বের দিক থেকেও বিচার করুন, কোথায় কত মানুষ আসছে। একটা চাপ বলে তো একটা কথা আছে, চাপ নেওয়ার তো একটা ব্যাপার আছে। যাকে সেটা শুধু না, আমি তো বললাম সমস্যার কথা, এছাড়া রাজনৈতিক সদিচ্ছা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দিক আছে, কিন্তু নেওয়া হয়নি। বিমাতৃসুলভ আচরণ করা হয়েছিল, দুজনের সঙ্গে দুই রকমের আচরণ করা হয়েছিল। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের সঙ্গে ডিফারেন্ট ডিল করা হয়েছিল। এরপরে যেটা হলো, সেটা উচ্চ শ্রেণীর জমিদার, মহাজন, ব্যবসায়ীগণ শিক্ষা লাভ, চাকরি ও ব্যবসায়ের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে পূর্ব থেকেই ঐতিহ্যগত দিক দিয়ে আত্মীয়তা ও পরিচিতির সম্পর্কে আবদ্ধ ছিল। ফলে উচ্চবর্ণের মানুষ দেশভাগ জনিত সাম্প্রদায়িক দাঙ্গায় গৃহহীন ও সম্পদহীন হলেও নিম্নবর্ণের উদ্বাস্তু মানুষের মতো নিঃস্ব রিক্ত ছিল না, বরং পশ্চিমবঙ্গে তাদের আত্মীয় স্বজনের কাছে এ ওয়ার্ম ওয়েলকাম, এ হোম অর হোমলি অ্যাটমসফিয়ার পেয়েছিল। সবকিছু ছেড়ে এলেও তারা মোটামুটি একটা আদরের জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা হোমলি অ্যাটমসফিয়ার, একটা পারিবারিক বাতাবরণ তারা পেয়েছিলেন। নিঃস্ব রিক্ত যারা, তাদের কে গ্রহণ করবে, বুকে টেনে নেবে। আগের দিনও আলোচনা করেছি যে যারা যুগ যুগান্তরে শোষিত, দলিত, পীড়িত, তাদের ভাই বলে বুকে টেনে নিলেই তো চিঠির মাধ্যমে জানাচ্ছেন গান্ধীকে, চিত্তরঞ্জনের মাধ্যমে গুরুচাঁদ, যে তবেই তো তারা আজকে এই মাতৃভূমির উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, উৎসাহিত করেছেন, তার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ। ঢাকা ও বিক্রমপুর ঐতিহ্যগত পূর্ববঙ্গের প্রধান শিক্ষা কেন্দ্র ছিল। বিক্রমপুর তো আজকে থেকে না, সেন যুগের আমল থেকে একটা রাজধানী, যেমন নবদ্বীপের দিকে, তেমনি বিক্রমপুর ও ঢাকার। বহু বছর ধরে উচ্চবর্ণের শিক্ষিত সংক্রান্ত চাকরিজীবীরা সারা বাংলা, বিশেষত কলিকাতাতে চাকরি করত। এমনকি ওরাকান্দির যে ঠাকুর বাড়ি, তাদেরও তো সম্পর্ক একটা কলকাতার দিকে ছিল। কেন তারা সম্ভ্রান্ত তাই। বাকিদের কি অবস্থা হবে? শশীভূষণের শ্বশুর বাড়ি কোথায় বা প্রমথ রঞ্জনের পড়াশোনা কোথায়, সেটা ওই পরিবারে সম্ভব, বাকিদের কি সম্ভব? সম্ভব ছিল না।
ফলে পূর্ববঙ্গে শিক্ষিত ভদ্রলোকের আত্মীয় বন্ধু বান্ধব ছিল পশ্চিমবঙ্গে যারা উদ্বাস্তু ভদ্রলোকদের অস্থায়ীভাবে বসবাসের জায়গা করে দিয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীর জমিদার, নায়েব, গোমস্তা প্রমুখদের হাতে সবসময় 50,000 থেকে 1 লাখ টাকা থাকতো। তাদের আর সমস্যা কি? জোরদার, কারিগরি, শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের হাতে নগদ অর্থ থাকতো, যা তারা প্রতিনিয়ত ব্যবসায়ী কাজে মূলধন হিসেবে ব্যবহার করতেন। কিন্তু নিম্নবিত্তের কৃষক শ্রমিকদের হাতে নগদ অর্থ বা অলংকার থাকতো না। তারা বার্ষিক 3,000 থেকে 3,500 টাকা রোজগার করত, যা দিয়ে কোনো ক্রমে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত হতো। অনেকের হতো বা না। পূর্ববঙ্গের নমশূদ্র, রাজবংশী ও অন্যান্য নিম্ন বর্ণের মানুষ পেশাগত দিক দিয়ে অধিকাংশ কৃষক, বর্গা চাষী, জানেন আপনারা, কৃষি শ্রমিক ও জেলে মানে যারা মাছ ধরে বা মাছ বিক্রি করে জীবনযাপন করেন প্রভৃতি অস্থায়ী কর্মের সঙ্গে জড়িত। নিরক্ষর বা স্বল্প শিক্ষিত নিম্নবর্ণের মানুষের নিজস্ব ঘর বাড়ি ছাড়া সামান্য চাষযোগ্য জমি বা বর্গা জমি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এগুলি তাদের কাছে একমাত্র সহায় হিসেবে পরিগণিত হতো। চরম দুর্দিনে তারা তাদের এই অবলম্বন বিসর্জন দেওয়ার কথা ভাবতে পারতেন না। কিছু সংখ্যক নিম্নবর্ণের মানুষ শিক্ষিত ও চাকরিজীবী ছিলেন এবং স্বল্প সংখ্যক লোক বছরের একটি নির্দিষ্ট সময় শস্য বিক্রি অথবা গৃহভিত্তিক শিল্পের কাঁচামাল উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ বা যন্ত্রপাতি ক্রয়ের জন্য শহরমুখী হতেন। তাছাড়া নিম্নবর্ণের লোকেদের নিজস্ব অঞ্চলের বাইরে গমনাগমন প্রায় ছিল না বললেই চলে। দেখুন কি অবস্থা। পূর্ববঙ্গের হিন্দুদের 4 ভাগের মধ্যে 3 ভাগ ছিল কৃষক ও কৃষি শ্রমিক। কিন্তু প্রথম পর্বে উদ্বাস্তুদের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে প্রতি 4টি উদ্বাস্তু পরিবারের মধ্যে একটি মাত্র পরিবার হয় তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের, হয় শিডিউল কাস্ট মানুষের এখন যে পরিচয়, তা না হলে শিডিউল ট্রাইবের মধ্যে ছিল। প্রতিটা 4টে ফ্যামিলির মধ্যে একটি। অধিকাংশই উচ্চবর্ণের বা উচ্চবিত্তের উদ্বাস্তুগণ সম্পদ ও নগদ অর্থের মাধ্যমে আত্মীয় স্বজনের সাহায্যে সহানুভূতির উপর নির্ভর করে জমি জায়গা ক্রয় করে বাসস্থান এবং ব্যবসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসতে সমর্থ হয় বেশিরভাগ। অন্যদিকে অর্থ সম্পত্তি, কর্মসংস্থান ও যোগাযোগহীনতার কারণে নিম্নবর্ণের মানুষ সর্বস্ব ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসার তাগিদ অনুভব করেননি। আমি গড় কথা বলছি, বুঝতেই পারছেন। এমন গাঙ্গুলি থাকতেই পারেন যা পরবর্তীকালে এসেছেন, আজও আসছেন, আজও কাঁদছেন এই ভেবে যে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসছে দেশে বা আসতে পারেনি তাদের কি হবে, এমন মানুষও আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে উদ্বাস্তু নমশূদ্রদের পুনঃপ্রতিষ্ঠা মতুয়া মহাসংঘ ও প্রমথ রঞ্জন ঠাকুরের প্রাথমিক প্রচেষ্টা, এই বিষয়ে এখন কিছু কথা বলা দরকার। তার আগে তার সম্বন্ধে আর কয়েকটি তথ্য আমি একটু দিয়ে নিই। প্রমথ রঞ্জন ঠাকুর সম্বন্ধে তিনি মোটামুটি মতুয়া সংগঠনের মাধ্যমে এই জনগোষ্ঠীর জন্য কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন 1932-33 এই সময় থেকে। 33-এ তিনি বিবাহ করেন বিনাপানি ঠাকুরানীকে। প্রমথ রঞ্জন ঠাকুরের কথা বলছি। তার আত্মজীবিত 1926-এর পরে আর জানা যায় না। এটা ব্যাপক লস। একটা জনগোষ্ঠীর বিভিন্ন রকম সম্পদ থাকে, তো তাদের এই যে ইতিহাস জানা বা সংস্কৃতি জানা, এটাও একটা সম্পদ। হ্যাঁ, একাডেমিক ওয়েলথ, বিদ্যাধন, সেটাই কিন্তু বঞ্চিত হয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ ঠাকুর মশাই করেছেন, আরো অনেকেই করেছেন। তার মধ্যে ইনি একজন, যারা বড় বড় হয়ে উঠেছিলেন সেই সময়। আমি বলতে পারি মল্লিক মহাশয়ের কথা, মন্ডল মহাশয়ের কথা, যোগেন্দ্রনাথ মন্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, আরো যারা ছিলেন, কত নাম বলবো, রসিক লাল বিশ্বাস। তারা যদি শুধু রচনাও করতেন তাদের দুঃখের কথা, লড়াইয়ের কথা, আমরা যদি পেতাম হাতে, কিছু কিছু পাচ্ছি, যথেষ্ট নয়, আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। তো এটাও একটা বড় ক্ষতি করেছেন তারা লেখাপড়া জানতেন, সমাজের উচ্চ স্তরে পৌঁছেছিলেন, কেউ অধ্যাপক হয়েছিলেন, কেউ রাজনেতা ছিলেন, কেউ উকিল ছিলেন। তার মানে বুঝতেই পাচ্ছেন তারা মধ্যবিত্তদের একটি, যারা উচ্চ মধ্যবিত্ত জায়গায় পৌঁছেছিলেন। তো তারপরে তারা এই দায়িত্ব কেন পালন করেননি বা কি হলো, এটা কিন্তু একটা আক্ষেপের বিষয়। এই বিষয়ে যখন গবেষণা করতে যাচ্ছি তখন কিন্তু অনেক জায়গায় হোঁচট খেতে হচ্ছে, অসুবিধে হচ্ছে। যাই হোক, মোটামুটি তিনি 1932-এর পর থেকে খুবই সক্রিয় হয়েছেন। 1937 ও 1946-এ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি জয়ী হয়েছিলেন। বাংলা তথা ভারত ভাগের বিরোধিতা তিনি করেছিলেন। প্রমথ রঞ্জন ঠাকুর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করেছিলেন, সে কাহিনী পরবর্তীকালে কখনো বলবো। তিনি বলবৎযোগ্য অধিকার যাতে এই ডিপ্রেস ক্লাসদের
সমগ্র ভারতের করা হয়, তিনি কিন্তু গণপরিষদে তার জন্য অনেক জোরালো দাবি জানিয়েছিলেন। প্রতিরক্ষা কবচ যেন তাদের আলাদাভাবে, এই উদ্বাস্তু মানুষজন যারা এবং এদেশের যারা ডিপ্রেস ক্লাসেস, তাদের আলাদা যাতে নিরাপত্তা দেয় সরকার, তার জন্য তিনি দাবি জানিয়েছিলেন। অস্পৃশ্যতা বিরোধ করেন এবং বর্ণ ব্যবস্থা দূরীভূত না করে, বর্ণ ব্যবস্থাকে উৎখাত না করলে অস্পৃশ্যতা যে ভারত থেকে মুছে যাবে না, এ বিষয়ে তিনি কিন্তু যুক্তি রেফারেন্স সহকারে তুলে ধরেছিলেন। এখনো তাই, গরিবের চলাফেরা নাই, গরিব কোনোদিনই বেড়াতে যেতে পারে নাই। অবশ্যই গরিবের সমস্যা আছে, তো ক্লাসের সমস্যা আছে, জাতের সমস্যা আছে। হ্যাঁ, ধনী হয়ে গেলেও আপনার যদি জাতের প্রবলেম থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন না, তো বহু জায়গায় অনেক কিছু পাবেন না। অর্থাৎ কাস্ট প্রবলেম আছে, ক্লাস প্রবলেম আছে, রিলিজিয়াস প্রবলেম আছে, এছাড়া এথনিক্যাল প্রবলেম আছে, অনেক আছে। জয় ভীম নমবুদ্ধায়। হ্যাঁ, বিভাস রায়, জয় ভীম নমবুদ্ধায়। সঙ্গে থাকুন। আজকের আলোচনা অনেকখানি হয়ে গেছে, পারলে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তিনি 1957 এবং 1962-তে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আবার নির্বাচিত হয়েছেন। অর্থাৎ কংগ্রেসের হয়েই তিনি কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, সেখানে একজন এমএলএ এর দায়িত্ব পালন করেছিলেন। 1962-তে তিনি হাঁসখালী বিধানসভা থেকে সংরক্ষিত আসন, যেটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত, এই জন্য মাঝে মাঝে হয় না যে ঠাকুর বংশের ধারা কি বাচ্চগোত্রীয় ব্রাহ্মণ কিনা বা নমশূদ্র কিনা, মানে এদের কি চন্ডাল পূর্বসূরীদের থেকে এসছেন নাকি এসছেন, সেই সমস্ত ঐতিহাসিক আলোচনা মাঝে মাঝে বিতর্কিত টপিকগুলো উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এই বিভিন্ন কারণে যে 338 যে আর্টিকেল আছে ভারতীয় সংবিধানে, বিভিন্ন সংরক্ষণ আছে, সেই আলোচনা আজকে না যাই। তো সেই সমস্ত জায়গার জন্য বারবার উঠে আসেন, অনেকে সমালোচনা করেন ঠাকুর পরিবারকে, সঙ্গত কারণেই করেন। তিনি মিনিস্টার অফ স্টেটের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করেছিলেন 1962 থেকে 63। উদ্বাস্তু সমস্যার চাপ তখনও ছিল এবং পরবর্তীকালে কিন্তু তিনি সেখান থেকে পদত্যাগ করেছিলেন 1964 সালে রাজ্য আইনসভা থেকে। এখনকার নেতারাও তাই, মতুয়া কিংবা দলিতের জাত ভাই। হ্যাঁ, এরকম তো আসবে, ঘুরে ফিরেই তো আসে। এবং দলিত মতুয়া এর মধ্যে কোথায় মিল কোথায় অমিল, কি আইডিওলজি, কি স্বার্থ তাদের এক কিনা আলাদা, তা নিয়েও যখন আলোচনা করবো এই বিষয়গুলো স্পষ্টীকরণ আরো স্পষ্টতর করে তুলে ধরার চেষ্টা করো। এরপর থেকে রাজনীতির চেয়ে সামাজিক বিষয়ে তিনি বেশি মনোনিবেশ করেন। অর্থাৎ 1964 সালের পর থেকে, 1965 পর থেকে তিনি রাজনৈতিক বিষয়ের চেয়ে সামাজিক বিষয়গুলোতে বেশি মনোনিবেশ করেছিলেন। অমরের বিশ্বাস না, তাই আজ পাঞ্জাব বললে পাঞ্জাবিদের নিজস্ব ভূমি বুঝি। হ্যাঁ, পরবর্তীকালে খণ্ডিত হয়েছিল, শুধু আজকে পাঞ্জাব মানে স্বাধীনতার পরে না, আরো সময় লেগেছিল। পাঞ্জাব এবং হরিয়ানা, হিন্দি ভাষী যারা তাদের জন্য হরিয়ানা এবং পাঞ্জাব ভাষী যারা তাদের জন্য পাঞ্জাব, এগুলো খণ্ডিত হয়েছে পরবর্তীকালে। এবং তাদের জন্য আলাদা আলাদা রাজধানী হয়নি, বরঞ্চ কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়েই তাদের মানে কমন, মানে যেটাকে বলে ক্যাপিটাল, কমন ক্যাপিটাল অফ পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা কাজ করা হয়। মানে ওখানেও জটিলতা আছে। শ্রীবলাকা জননী, আপনার মন্তব্য গুরুত্বপূর্ণ, তো সেখানেও অনেক জটিলতা কাজ করছে। ডিসেম্বর 47-এর পর থেকে ডিস্টার্বেন্স হয়। আমি আগেও বলেছি, আর একবার উল্লেখ করি, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন, ভেনিজুয়েলা, কঙ্গো, মায়ানমার, ইয়েমেন, সোমালিয়া, সুদান, বহু জায়গায় এই সমস্যা মানুষের মানে উৎখাত হয়ে যাওয়া, উদ্বাস্তু হয়ে যাওয়া, এই সমস্যা সারা পৃথিবী জুড়ে। তার মধ্যে আমি বলেছি তালিকা, সেই তালিকার মধ্যে নমশূদ্র তথা মতুয়া জনগোষ্ঠীও একটি, এরাই সবটুকু নয়, এরাও একটি। 1940 সালের প্রথম দিক থেকেই বাংলার নমশূদ্রদের মধ্যে দুটি ভাগে বিভাজন রেখা স্পষ্ট হয়ে যায়। একদিকে ফেডারেশনপন্থী যোগেন্দ্রনাথ মণ্ডল, মুকুন্দ বিহারী মল্লিক, জগবন্ধু মণ্ডল, ধনঞ্জয় রায় প্রমুখ নেতৃত্ব মুসলিম লীগের সঙ্গে মিলিতভাবে যৌথ রাজনীতিতে অবতীর্ণ হন এবং স্বাধীনতা ও বঙ্গ বিভাগের পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্তে অবিচল থাকেন। তাহলে একটা হচ্ছে শিডিউল কাস্ট ফেডারেশন, যে দল রাজনৈতিক দল বানিয়েছিলেন ডক্টর আম্বেদকর, আগেই বলেছি, সেই দলপন্থী যারা ছিলেন, অর্থাৎ এখানে মুকুন্দ বিহারী মল্লিক, জগবন্ধু মণ্ডল, ধনঞ্জয় রায় প্রমুখ, যোগেন্দ্রনাথ মণ্ডল, এরা কিন্তু পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। প্রমথ রঞ্জন নিচ্ছেন না, তিনি দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার যেটা হলো সেটা হচ্ছে তারা মুসলিম লীগের সঙ্গে যৌথভাবে, কেন তারা মনে করছেন যে আমার মানুষদের এই দলিত পীড়িত মানুষদের যে অধিকার বা তাদের যে দাবি, তাদের যে স্বার্থ, সেটা বরঞ্চ মুসলিমদের স্বার্থের সঙ্গে এক। কিন্তু ব্রিটিশ ভারত এবং ব্রিটিশ পরবর্তী পাকিস্তান এবং ভারতের যে রাজনীতি কি হবে, সেটা হয়তো তৎকালীন দিনে একটু অদূরদর্শিতার পরিচয় তারা দিয়েছিলেন বা অনেক কিছু তারা বুঝতে পারেননি।
মানে বর্ণ হিন্দুর অত্যাচারকে যেমন বুঝতে পেরেছিলেন, তেমনি ইসলামের ডক্ট্রিনগুলো ভালো বোঝেননি বা মন দিয়ে পড়েননি বা পড়ার সময় হয়নি। পড়লে হয়তো তাদের সিদ্ধান্ত অন্যরকম হতে পারত। এটা আমার দাবি, অসিতবর আমি আমার থেকে বলছি, কেননা সেগুলো নিয়েও আলোচনা আগামীতে করব ধীরে ধীরে সরিয়া নিয়ে। অর্থাৎ যেভাবে মনুসংহিতার শব্দগুলো বারবার চলে আসে, সেইভাবেই কিন্তু যারা দলিত আন্দোলন করছেন তারা হয়তো বুখারি নিয়ে, মুসলিম নিয়ে, তাছাড়া দাউদ নিয়ে, ইবনে মাজা নিয়ে, মানে আমি হাদিসগুলোর কথা বলছি, ফিকার কথা বলছি, শরিয়া লয়ের কথা বলছি, সেগুলো নিয়ে হয়তো ততটা সোচ্চার নন বা আরো সময় লাগবে। মানে মনুসংহিতা নিয়ে সচেতন হতে একটা দীর্ঘ সময় লেগেছে, তেমনি হয়তো শরিয়া আইন কানুন নিয়েও সচেতন হতে তাদের আরো সময় লেগে যাবে। আমার অনুরোধ আগে ভাগে জেনে রাখাই ভালো, মানে আমরা যেন বারবার আর সেই আঘাতের বা ক্ষত বিক্ষত হওয়ার সম্মুখীন না হই। আগে থেকে বুঝে যাওয়া ভালো। অর্থাৎ থেকে শেখাচ্ছে, দেখে শেখা বোধহয় বুদ্ধিমানের কাজ বেশি হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নমশূদ্রদের বেশিরভাগ অংশই তাৎক্ষণিকভাবে পূর্ব পাকিস্তানে তাদের সর্বস্ব ত্যাগ করে অনিশ্চয়তার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। অন্যদিকে প্রমথ রঞ্জন ঠাকুর, মহানন্দ হালদার, কমলাকান্ত দাস প্রমুখ স্বল্প সংখ্যক নমশূদ্র নেতৃত্ব যারা মতুয়া অনুগামী ছিলেন, অর্থাৎ স্পষ্ট রেখা একটা মতুয়া আইডেন্টিটিকে বড় করে একটা আন্দোলন হচ্ছে, জনগোষ্ঠী একত্রিত হচ্ছে, আর একটা হচ্ছে দলিত আইডেন্টিটিকে কেন্দ্র করে একটা জনগোষ্ঠী। যারা দলিত আইডেন্টিটিকে বড় করে দেখছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেডারেশন পন্থী, তারা আম্বেদকর পন্থী, যোগীন্দ্রনাথের যে লবি সেই দিকে তারা। আর যারা মতুয়া আইডেন্টিটিকে বড় করে দেখছেন তারা কিন্তু নমশূদ্র মতুয়া এই যারা, তারা কিন্তু প্রমথ রঞ্জন, এই যে কংগ্রেস ইত্যাদি এই পন্থী বেশি দেখা যাচ্ছে। শ্যাডো জোন যে নেই তা আমি বলছি না, কিন্তু স্পষ্ট যে দুটো লাইন দেখা যাচ্ছে সেইটাই আলোচনা করেছেন লেখক এখানে। এছাড়াও তো আরো থাকবেন। তারা দেশভাগের প্রাককালেই পশ্চিমবঙ্গে চলে আসেন এবং বিভিন্ন উদ্বাস্তু ক্যাম্পে আশ্রয় গ্রহণ করেন। প্রমথ রঞ্জন ঠাকুর বঙ্গবিভাগ প্রশ্নে সংযুক্ত বঙ্গপ্রদেশকে ভারতীয় যুক্তরাষ্ট্রের সাথে যুক্তকরণের মত প্রকাশ করেছিলেন। অর্থাৎ বলছে বাংলা ভাগ করার দরকার নেই। প্রমথ রঞ্জনের অবস্থান ছিল বাংলা ভাগের দরকার নেই। শ্যামাপ্রসাদ ইত্যাদি, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ যেমন বলছিলেন যে দেশ ভাগ হোক বা না হোক বাংলা ভাগ করতে হবে, অর্থাৎ হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ এবং মুসলমান প্রধান পূর্ববঙ্গ, এটা ভাগ করতেই হবে। প্রমথ রঞ্জন এবং কংগ্রেসের অনেক নেতাই বলছিলেন বাংলা ভাগের দরকার নেই, কিন্তু গোটা এই যে প্রদেশ, বঙ্গীয় প্রদেশ হবে, সেটা যেন ভারতের সঙ্গেই থাকে, নাকি আলাদা একটা দেশ হোক, এটা প্রমথ রঞ্জন চাননি। অর্থাৎ তিনি অখণ্ড ভারতের যে চিন্তা, ভারত ভাগ না করার যে চিন্তা, ভারত ভাগের বিরোধী যে শক্তি, সেই শক্তির সঙ্গেই ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। তার প্রচেষ্টা ব্যর্থ হলে নমশূদ্র অধ্যুষিত জেলাগুলিকে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্তির জন্য সীমানা কমিশনের নিকট আবেদন জানান। হ্যাঁ, তিনি বলছেন যে নমশূদ্র অধ্যুষিত জেলাগুলিকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করে দিন, এটাও তিনি জানিয়েছেন কমিশনের কাছে। যখন দেখা গেল যে ভারত ভাগ আর আটকানো গেল না, বাংলা ভাগ আর আটকানো গেল না, তাহলে মতুয়া অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে, নমশূদ্র অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো যেন ভারতের সঙ্গেই যুক্ত থাকে, সেই পক্ষেই তিনি সওয়াল করছেন এবং কমিশনের কাছে চিঠি লিখছেন বা যোগাযোগ রাখছেন। সেদিন আর যাই হোক কি হতে পারতো সেটা তো পরে, কিন্তু বর্তমান পাকিস্তান বা বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে সেই দিন প্রমথ রঞ্জনের দূরদর্শিতা বেশি ছিল ফেডারেশন পন্থীদের তুলনায়। কেননা আজকে সে দেশ দুটির দিকে তাকালেই তো বোঝা যায় যে অবস্থা কি হচ্ছে, তাই না? তাকালেই কিন্তু বোঝা যায়। তার সেই চেষ্টাও আমি এ নিয়ে লিখেওছি, আর্টিকেল লিখেছি। বাংলাদেশে যখন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করলো সিচুয়েশন 5 আগস্ট 2024, সরি 1900 বারবার হচ্ছে কেন, 5 আগস্ট 2025 সালে, আমি আবারও ভুল করলাম, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পলায়ন করলেন, সেই সময় আমি একটা লেখা লিখেছিলাম, আর্টিকেল। সেখানে আমি ভারত ভাগের পরবর্তীকাল থেকে একদম 47 থেকে 71 থেকে শুরু করে পরবর্তীকালে যাদের শাসন ছিল, মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, পরে খালেদা জিয়া, পরে শেখ হাসিনা, বা ওদিকে যে সমস্ত হয়েছে বেনজির ভুট্টো, জিয়াউল হক ইত্যাদি ইত্যাদি যারা যারা শাসক হয়েছিলেন, হ্যাঁ, মোশাররফ পরবর্তীকালে হয়েছেন, বা একেবারেই শেষ পর্যন্ত যিনি ছিলেন ইমরান খান, এ সমস্ত আলোচনা করেছিলাম সেখানে, যে শান্তি আসা সম্ভব নয় কি কি কারণে, অদূর ভবিষ্যতে তো নয়।
অন্যদিকে প্রমথ রঞ্জন ঠাকুর, মহানন্দ হালদার, কমলাকান্ত দাস প্রমুখ স্বল্প সংখ্যক নমশূদ্র নেতৃত্বে যারা মতুয়া অনুগামী ছিলেন তারা দেশভাগের প্রাক্কালেই পশ্চিমবঙ্গে চলে আসেন, একথা বলেছি। এবং ওই অঞ্চলগুলো যাতে ভারতের সঙ্গে যুক্ত করা হয় তাও তিনি আবেদন জানাচ্ছেন। তার সেই চেষ্টাও ব্যর্থ হয় এবং 1947 সালের আগস্টে পুনরায় পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে দাঙ্গা দেখা দিলে তিনি সর্বস্ব ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে আসার সিদ্ধান্ত নেন এবং তার রাজনৈতিক অনুগামী বন্ধুদের সঙ্গে পশ্চিমবঙ্গের কলিকাতায় পূর্ব পরিচিত বেঙ্গল বোর্ডিং এ উপস্থিত হন। বেঙ্গল বোর্ডিং এর ইতিহাস আজকে বলবো না, সে এক গৌরবজনক অধ্যায়। কিছুদিন পরে সেখান থেকে নদিয়ার বগুলাতে বসবাস করেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ ঘটে পূর্ববঙ্গের ফরিদপুরের কংগ্রেস নেতা চন্দ্রনাথ বসু মহাশয়ের সঙ্গে, যিনি ফরিদপুরের গান্ধী নামে পরিচিত ছিলেন। সেই চন্দ্রনাথ বসুর সঙ্গে তার দেখা হয়। তাছাড়া বগুলাতে অবস্থানকারী নমশূদ্র ও মতুয়া অনুগামী উদ্বাস্তু প্রভাবশালী ব্যক্তি রমেন মল্লিক, গৌর গোসাই, জগদীশচন্দ্র ঠাকুর, কমলাকান্ত দাস, কৃষ্ণচন্দ্র ঠাকুর প্রমুখের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সময় থেকেই বগুলা ও তার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে পূর্ববঙ্গ থেকে আগত নমশূদ্র উদ্বাস্তুদের আগমন ঘটে এবং ধীরে ধীরে নদিয়ার মাঝদিয়া, বগুলা ও বেতাই অঞ্চলে নমশূদ্র উদ্বাস্তুগণ কম দামে গ্রামের জমি কিনে জঙ্গলাকীর্ণ এলাকা পরিষ্কার করে নতুন বাসস্থান গড়ে তুলছিল। জঙ্গল কেটে বাসস্থান করছে, বুঝতে পারছেন। তারা কৃষিজীবী পেশা গ্রহণ, কৃষি শ্রমিকের কাজে যুক্ত হয়ে এবং শিক্ষা গ্রহণকে হাতিয়ার করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে চেষ্টা করে। এইভাবে সরকারি ক্যাম্পের বাইরেও নমশূদ্র উদ্বাস্তুদের পুনঃপ্রতিষ্ঠার কর্মযজ্ঞ চলতে থাকে। অন্যদিকে মতুয়া অনুগামী উদ্বাস্তুদের সঙ্গে পি.আর. ঠাকুরের প্রত্যক্ষ যোগাযোগ ছিল। তাছাড়া পেট্রোপোল সীমান্ত দিয়ে আগত উদ্বাস্তুগণ বনগাঁ ও অন্যান্য রেল স্টেশনে শরণার্থী শিবিরগুলিতে সহায় সম্বলহীন উদ্বাস্তুদের উপচে পড়া ভিড় ও দুরবস্থা দেখে তিনি বিচলিত হন। উদ্বাস্তু পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দিশেহারা অবস্থা ও কেন্দ্রীয় সরকারের সাহায্যের উপর নির্ভর না করে নিজ উদ্যোগে বেসরকারি কলোনি স্থাপনের জন্য 24 পরগনা উত্তর বনগাঁ মহকুমার চিকনপাড়া মৌজার চাঁদপাড়া ও গোবরডাঙ্গা স্টেশনের মাঝে ফাঁকা খড়ের মাঠটি নির্বাচন করেন। পি.আর. ঠাকুর তার সহযোগী মহানন্দ হালদার, ভূপেন্দ্রনাথ ঘোষ, বিধু বিশ্বাস, মহেন্দ্র রায়, চিত্তরঞ্জন কাহালি, শিবতোষ দাশগুপ্ত প্রমুখের সঙ্গে আলোচনা করে একে অপরের কাছ থেকে অর্থ সংগ্রহ করে স্থানীয় জমির মালিকদের কাছ থেকে কম দামে জমি কিনে ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড নামে একটি পুনর্বাসন কলোনি তৈরি করেন এবং ছিন্নমূল উদ্বাস্তুদের মধ্যে প্লট আকারে জমি বন্টন করেন। ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা একটু মনে রাখবেন, পরে কখনো প্রশ্ন করলে এখান থেকে কিছু কথা বলার ইচ্ছে আছে। এই কোম্পানির একটি বোর্ড অব ডাইরেক্টর গঠন করা হয়েছিল। বোর্ড অব ডাইরেক্টর মানে যারাই সংগঠনকে মানে কোম্পানিকে পরিচালিত করবে। কোম্পানি বলতে ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর বোর্ড অব ডাইরেক্টরের গঠন করা হয়েছিল। প্রমথ রঞ্জন ঠাকুর ছিলেন তার প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহানন্দ হালদার ছিলেন ডিরেক্টর ইনচার্জ এবং শিবতোষ দাশগুপ্ত ছিলেন জেনারেল সেক্রেটারি। নামগুলো মনে রাখার দরকার। ঠাকুরনগর কলোনি 1947 সালের 19 ডিসেম্বর রেজিস্ট্রিকৃত দলিল নাম্বার 16133 রূপে আত্মপ্রকাশ এবং 9 জানুয়ারি 1948 সালে রেজিস্টার অফ কোম্পানিজ অ্যাক্ট কলিকাতা অফিসে C2828/1948 রেজিস্টার নম্বরে নথিভুক্ত হয়। এইভাবে প্রমথ রঞ্জন ঠাকুরের চেষ্টায় পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বেসরকারি উদ্বাস্তু উপনিবেশ গড়ে ওঠে এবং তিনি শহরের বিলাসবহুল জীবন ত্যাগ করে নির্বাসন বা এক্সাইল নামে একটি বাড়িতে নিজ পরিবার এবং উদ্বাস্তু জনগণের সঙ্গে বসবাস করতে থাকেন। বিরাট ত্যাগ, এটাই নেতৃত্বের পরিচয়। নিজে পালানো নয়, শুধু নিজে বাঁচা নয়, শুধু নিজে কলকাতায় থেকে দাদাগিরি করা নয়, মাতব্বরি করা নয়। তারা যে দুঃখের মধ্যে আছে, তারা ভাতের বদলে যে ফ্যানের মধ্যে আছে, তারা যে অশ্রুর মধ্যে আছে, সেখানে এসে বসবাস করা। এখানে কিন্তু একটা অনুকরণীয় নেতৃত্ব আছে। অর্থাৎ এই সমাজে নমশূদ্র জাতের মধ্যে আজ পর্যন্ত যতগুলো নেতা তৈরি হয়েছেন গুরুচাঁদ ঠাকুরের আগে পরে, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম প্রমথ রঞ্জন ঠাকুর। ঠাকুর বংশের মানুষ বলে নয়, মতুয়া বলে নয়, তার এই যে ক্রিয়াকর্ম শ্রদ্ধা না করলে অকৃতজ্ঞ হতে হবে। আর আমি দৈবজ্ঞ বা সর্বজ্ঞ হতে চাই না কৃতজ্ঞতাকে বিসর্জন দিয়ে। কোটি কোটি প্রণাম জানাই পি.আর. ঠাকুরের চরণে। হ্যাঁ, এক্ষেত্রে তো জানাতেই হবে।
এবার তাহলে কি হচ্ছে, উদ্বাস্তু, এবং এটাই ছিল ভারতবর্ষে প্রথম, পশ্চিমবঙ্গে প্রথম বেসরকারি উদ্বাস্তু উপনিবেশ, যেখানে মতুয়া নমশূদ্ররা নিজ আইডেন্টিটিতে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। ছিন্নমূল হয়ে গেছিল তারা। উদ্বাস্তু মানুষের পুনর্বাসনের ক্ষেত্রে তিনি সম্প্রদায়গত ভেদাভেদকে বড় করে দেখেননি। কত বড় কথা! কোন সম্প্রদায়কে, মতুয়া নাকি বৈষ্ণব নাকি অন্য না রাজবংশী, এমন ভাবে দেখেননি। তিনি ছিন্নমূল মানুষদের আশ্রয় হয়েছেন, কারণ সেখানে নমশূদ্র ছাড়া অন্যান্য বর্ণের উদ্বাস্তুগণও আশ্রয় পেয়েছিল। তবে একথা সত্য যে তিনি পূর্ববঙ্গের নমশূদ্র ও মতুয়া অনুগামী উদ্বাস্তু যারা পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের মিলন ক্ষেত্র তৈরি করার উদ্দেশ্যেই মতুয়া মহাসংঘের পুনঃপ্রতিষ্ঠা করেন। নমশূদ্র বলবো না, নমজনগোষ্ঠী বলা সেটা আপনার ব্যাপার। আমি তো বই পড়ছি আর এখন নমশূদ্র বলেই পরিচিত, তো সেখান থেকে আমি নমশূদ্রই বলবো। জয় হরি বল। কেমন আছেন দাদা? আপনার আলোচনা খুব ভালো লাগে। প্রদীপ সরকার নমস্কার, নিশ্চয়ই আমার শ্রদ্ধা গ্রহণ করুন, সঙ্গে থাকুন। যদি সম্ভব হয় তো আলোচনাটা ছড়িয়ে দিতে পারেন আপনারা। মনি রমেশ চন্ডাল অসুর, আপনাকেও নমস্কার একটি সুন্দর মন্তব্য করার জন্য। ঠাকুরনগর কলোনির উন্নয়নের তাগিদে পিআর ঠাকুর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী বলা হতো আর কি, প্রফুল্ল চন্দ্র ঘোষ ও তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং প্রস্তাব আকারে পরিকল্পিত লোক বিনিময়ে পূর্ববঙ্গে ফেলে আসা উদ্বাস্তুদের সমপরিমাণ জমি ও সম্পদের পরিমাণে ক্ষতিপূরণ, দান, কর্মসংস্থানের আবেদন জানিয়ে সুফল পাননি। অর্থাৎ তৎকালীন দিনের কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, অর্থাৎ তিনি তো নেহরুর যে ক্যাবিনেট, স্বাধীন ভারতে যে ক্যাবিনেট গড়ে উঠেছিল প্রথম মন্ত্রিসভা, সেখানে আমি আগেই বলেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন অমৃতলাল কৌর, আইনমন্ত্রী ছিলেন ডক্টর আম্বেদকর, তিনি পদত্যাগ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিও পদত্যাগ করেছিলেন, তাকে একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট দেওয়া হয়েছিল, বিভিন্ন দপ্তর। আমি সেগুলোতে প্রবেশ করছি না এখন, কেন তাদের নিয়ে আলাদা আলাদা আলোচনা করার ইচ্ছে আছে। আজকে সময়টা নষ্ট না করি। কমেন্ট লক্ষ্য করুন দাদা। হ্যাঁ করেছি, উত্তরও দিয়েছি সঞ্জুবালা দাদা ভাই। হ্যাঁ, এবং প্রফুল্ল চন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তৎকালীন প্রধানমন্ত্রী হতো, তাদের কাছেও নানা রকমের আবেদন নিবেদন জানিয়েছেন, কাজ হয়নি, প্রমথ রঞ্জন করছেন সেগুলো। অবশেষে তিনি 31শে জুলাই 1950 সালে দিল্লিতে উদ্বাস্তু সম্মেলনে যোগদান করে অভিযোগ করেন, পূর্ব ভারতে উদ্বাস্তুদের পুনর্বাসন সংক্রান্ত মীমাংসা ও দেশভাগের মূলনীতি আজও পূরণ হয়নি। অর্থাৎ নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বাভাবিকভাবেই তারা প্রতিশ্রুতি দেন এবং পালন করেন না। নেতাদের বহু গুণের মধ্যে এটাও তো একটা গুণ, এটাও একটা বৈশিষ্ট্য। স্বপ্ন বিক্রি করেন বটে, কিন্তু বাস্তবতার মাটিতে তার কতটুকুই বা ধরা দেয়। এই সময় ঠাকুরনগর কলোনির উন্নয়নে বেঙ্গল রিলিফ সোসাইটি, ঠাকুরনগর কোম্পানির কার্যকরী সমিতি ও মতুয়া মহাসংঘের সদস্যবৃন্দ, অর্থাৎ বেঙ্গল রিলিফ সোসাইটি একটা সংগঠন, ঠাকুরনগর কোম্পানি কার্যকরী সমিতি ও মতুয়া মহাসংঘ, এই তিনটি সংগঠনের সদস্যবৃন্দ নিরবচ্ছিন্ন কর্মপ্রচেষ্টা। বুঝলাম না মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন ছিলেন আমাদের প্রফুল্ল চন্দ্র ঘোষ, এবং তৎকালীন দিনের প্রত্যেকটা যে স্টেট ছিল ভারতের, 14টা স্টেট নিয়ে তো শুরু হয়, তো সেখানে প্রত্যেকটা স্টেটের যিনি মুখ্যমন্ত্রী, এখন যাকে মুখ্যমন্ত্রী বলা হয় চিফ মিনিস্টার, তখন তাদের প্রাইম মিনিস্টারই বলা হতো। বুঝতে পারছেন? তাহলে প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী বলা হতো। পিআর ঠাকুরের মহান ত্যাগ ও দূরদৃষ্টির জন্য মতুয়ারা ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, প্রণাম জানাই এ মহানের প্রতি। আর চেষ্টা তো করেছে, কতটা মাথা উঁচু করতে পেরেছে আর কতটা করা উচিত এখনো কিন্তু হিমালয় ছাপিয়ে যায়নি। হ্যাঁ, বলবীর অন্যতম শির নজরুলের এই বাণীর জায়গায় আমরা পৌঁছাইনি, তাহলে এত কথা বলার দরকার ছিল না এত বছর পরে এসে। যাই হোক, তবু তিনি যা করেছেন অবশ্যই কৃতজ্ঞতা তো জানাতেই হয়। যিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তিনি তো মানুষের কাণ্ডারি, তাকে তো শ্রদ্ধা জানাতেই হয়। তিনি যে গোষ্ঠীর হন, যে সম্প্রদায়ের হন, যে ধর্মের হন, যে দেশেরই হন। দারুণ আলোচনা, উত্তম বিশ্বাস, প্রণাম জানাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। মনি রমেশ চন্ডাল অসুর, আপনাকেও আরেকবার প্রণাম সুন্দর মন্তব্যের জন্য। কর্ম প্রচেষ্টা ও সেবা কর্ম উদ্বাস্তুদের স্বাভাবিক সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা অনস্বীকার্য। শুধু বাইবেলের একটা বিখ্যাত কথা আছে, আমি আগেও বলেছি, শুধু রুটিতে প্রাণ বাঁচে না। এই যে আত্মমর্যাদা, আমি নমশূদ্র, আমি মতুয়া, এই যে আমার একটা আইডেন্টিটি, আমার যে পরিচয়, যেটা আমার ভাব, শুধু বস্তু দিয়ে মানুষের জীবন বাঁচে না। জীবন বাঁচানোটাই ফরজ। জীবন বাঁচানো একেবারে একটা মৌলিক চাহিদা প্রত্যেকটা জীবের, প্রাণীর। কিন্তু শুধু বেঁচে থাকলেই তো মনুষ্যত্ব অর্জন করা যায় না। মানুষ কি শুধুমাত্র বেঁচে থাকাই কি মনুষ্যত্ব পায়? এই যে মনুষ্যত্ব যে একটা আইডিওলজি, মানবতা একটা আইডিওলজি,
মানুষের মতো মানুষ, তাহলে তো আমাকে কেউ জেলে আটকে 4 বেলা খেতে দিল, বস্তু দ্বারা আমার ক্ষুধা নিবৃত্ত হলো, কিন্তু আমার মনের ক্ষুধা, আমার মর্যাদা কোথায় গেল? ডিগনিটিপূর্ণ জীবন হতে হবে, শুধু জীবন নয় তো ডিগনিটিপূর্ণ। তাহলে একজন গরু, ছাগল, শুয়োরের সঙ্গে তফাৎ কি রইল? খেলো দিল, বংশ পরম্পরা তারা প্রজন্মের পর প্রজন্মে এগিয়ে গেল, তাহলে তো হবে না। ডিগনিটিপূর্ণ সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে একজন নাগরিকের যে সম্মান অধিকার, সেখানে এই জন্য নাগরিকত্বের জন্য এত লড়াই কেন? কেন মানুষ ভয় পাচ্ছে যে আমি ভোট দিতে পারবো কিনা? শুধু কি রাজনীতির জন্য না? তাহলে তাকে সেকেন্ড ক্লাসের একটা জনগোষ্ঠী, নাগরিকত্ব রইল না। এই জন্য লড়াইটা হচ্ছে, এত আলোচনা হচ্ছে মর্যাদার সঙ্গে আমি বাঁচতে পারবো কিনা। আরো 10 জনের মতো তপতি সরকার, খুব ভালো আলোচনা, ধন্যবাদ আপনাকে, অনেক শ্রদ্ধা সম্মান, সঙ্গে থাকুন, সম্ভব হলে আপনারা এটাকে ছড়িয়ে দিতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য 3টি সংস্থারই সভাপতি ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। তাহলে বুঝুন, একাধারে তিনি অনেকগুলো কাজ করছেন। ঠাকুর কোম্পানির কার্যকরী সমিতি, ওদিকে তো আপনারা আগেই বলে এসেছি যে ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের তিনি সভাপতিও হয়েছিলেন। এছাড়া মতুয়া মহাসংঘ এবং বেঙ্গল রিলিফ সোসাইটির, এদের কর্ণধার হয়ে তিনি কিন্তু কাজ করছেন, সেবা করছেন মানুষের। সেই সময়কার অন্যান্য বান্ধবদের ইতিহাস এখন আমি জানি না, কেউ কেউ দাবি করেন আমি বই চেয়েছি, বই পাইনি এখনো, বা আমি তো মূল্য দিয়েই কিনতে রাজি। দারুণ কথা, সঞ্জুবালা, ধন্যবাদ। প্রমথ রঞ্জন ঠাকুর ঠাকুরনগর কলোনির উন্নয়নের জন্য তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাসনাথ কাটুরজে, যিনি বিলেতের লিঙ্কনস ইন কলেজে তার সহপাঠী ছিলেন, ওই যে লিঙ্কনস ইনসে মানে ডাক পেয়েছিলেন 1929 সালে 12 আইনে, সেই জায়গার একজন সহপাঠী, মানে পড়াশোনা করেছিলেন কৈলাসনাথ কাটুজে, তার বন্ধু। কার বন্ধু? প্রমথ রঞ্জনের বন্ধু। উপকৃত আলোচনা ইতুরায়, ধন্যবাদ। বইটির নাম বলুন। বইটির নাম আগেও বলেছি, বাংলার মতো আন্দোলন, সমাজ সংস্কৃতি রাজনীতি, মনুশান্ত বিশ্বাসের রচনা। আমি অনেকবার বলেছি, আবারও বলবো, এ বইটা সকলের পড়া উচিত বলে আমি আবেদনও করেছি। এবং উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্রের সাংসদ মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা মানে বিজ্ঞানী মেঘনাথ সাহা। মেঘনাথ কেন নাম হলো? তার নাম ছিল মেঘনাথ, অর্থাৎ ইন্দ্র। তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। সরস্বতী পুজো করতে গেলে উচ্চবর্ণের লোকেরা তাকে বহিষ্কার করে, ঘৃণা ভরে, যে তুমি নিচু, তাদের দৃষ্টিতে অস্পৃশ্য আর কি, ছোঁয়া খাওয়া যায় না এইরকম, তুমি কেন পূজায় ভাগ নিচ্ছ, মাতৃ আরাধনায়, বিনা পানির উপাসনায়, তুমি কেন? তো পরবর্তীকালে তিনি তার নাম মেঘনাথ থেকে মেঘনাদ করলেন। মেঘনাথ অর্থাৎ রাবণের ছেলে, যিনি বাসব শত্রু, বাসব ত্রাস, যিনি বাসব অর্থাৎ ইন্দ্র, পৌরাণিক কথা বলছি বুঝতেই পারছেন। তো মেঘনাদ অর্থাৎ দেবতাদের বিরুদ্ধে লড়াই করেন যিনি, এইরকম নামটা নিয়েছিলেন। এটা বিখ্যাত একটা ঐতিহাসিক ঘটনা, কখনো বলবো। এবং তার লেখা বিখ্যাত একটি প্রবন্ধ আছে, সবই ব্যাদে আছে। এইটা যখন আলোচনা করব তখন নিশ্চয়ই আপনাদের এই ডিটেলস জানাবো। দাদা, তোমার আলোচনা থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পারছি। বিধান রায়, আমার শ্রম সার্থক বলে আমি মনে করছি। সম্ভব হলে একটু ছড়িয়ে দিন, এবং এই আলোচনা পরবর্তীকালে ইউটিউবে থাকবে। বিধান রায়, নমস্কার, সঙ্গে থাকুন, আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। ঠাকুরনগরে আমন্ত্রণ জানান। ঠাকুরনগরে আমন্ত্রণ জানাচ্ছেন কে? প্রমথ রঞ্জন। কাকে? মেঘনাথ সাহাকে, বিজ্ঞানী, এবং তিনি অনেক বড় পদাধিকারী রাজনৈতিকভাবে। তিনি রাজনীতিতে নজরুল খুব একটা জমাতে পারেননি, যদিও 1942 সালে তো তিনি বোবা হয়ে গেলেন, মানে কথা বলতে পারতেন না, সুস্থ ছিলেন না। তা না হলে তিনি হয়তো রাজনীতির দিকে একসময় ঘেঁষতেন আর কি। উনি প্রথম দিকে কংগ্রেস রাজনীতির দিকে বেশ ঝোঁকা ছিলেন। পরবর্তীকালে তার মন উঠেও যায়। নজরুলের জীবন বলতে গেলে বলবো অনেক বিষয় আছে না, অনেকগুলো না জানলে আমরা মেলাতে পারবো না অনেক কিছু। সে সাহা থাকা সত্ত্বেও, হ্যাঁ, সাহা হলে কি হবে? উচ্চ বর্ণের মধ্যে সাহা বা বৈদ্য বা টুকটাক দত্ত, মিত্র, ঘোষ, বসু সবসময় পাত পেতেন না, তারা পাত পেতেন না। এক তো তারপরে এক শ্রেণী সমস্যা তো ছিল। সাহা তো খুব একটা বড় মানে উচ্চবিত্ত থেকে আসেননি। সাহারাও লড়াই করে এসছেন। মেঘনাথ সাহার কথা বলছি। যাকে সাহার বিজ্ঞান নিয়ে একদিন করা হবে, তার রাজনীতি এবং তার যে চর্চা, ধর্মচর্চা, সেসব নিয়ে একদিন কথা বলো। তার আগে আমি আপনাদের কথা দিয়েছি আইনস্টাইনের লেখা দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট। তিনি কিভাবে বিশ্বকে, রাজনীতিকে, মানুষকে দেখতেন, একটা প্রবন্ধ আছে 1931 সালে লেখা। এই নিয়ে আগে আলোচনা করে নেব, তারপর এগুলো সবকিছু। আর প্রমথ রঞ্জনের এই যে আলোচনা, এটা অনেক অনুরোধ এসেছিল, তার জন্য একটু আগে আগে সারলাম। তাও অনেক দেরি হয়েছে, আমি ক্ষমা চাইছি যারা অনুরোধ করেছিলেন, আপনাদের অপেক্ষা করিয়েছি অনেক বেশি, তার জন্য।
এরপর কি হচ্ছে, বেঙ্গল রিলিফ সোসাইটির সেবাকর্মের নিদর্শন তুলে ধরে সাহায্য ও সহযোগিতার আবেদন জানান প্রমথ রঞ্জন মেঘনাথ সাহাকে। 1951 সালের 2 মার্চ মাননীয় রাজ্যপাল ঠাকুরনগর পরিদর্শনে আসেন। তার মানে মমতা ব্যানার্জি বা মোদিজি অনেক পরে যাচ্ছেন, তার অনেক আগে প্রমথ রঞ্জন ঠাকুর। দেখুন, প্রমথ রঞ্জন ঠাকুর কিন্তু যেখানে রাজা, সে মাটি ছেড়ে এসেছেন। পূর্ববঙ্গের যে অঞ্চল থেকে তিনি নির্দলে জিতছেন, সে অঞ্চলে তিনি রাজা। এখানে কিন্তু তিনি সেরকম নন। এখানে তার কিন্তু সমর্থক কোথায়, এখানে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, তারপরেও কিন্তু তিনি লড়ছেন, তিনি দাবি আদায় করার চেষ্টা করছেন মানুষের কাছে। পয়েন্ট টু বি নোটেড। কেমন আছেন দাদা? ভালো আছি শিবুল বিশ্বাস। জয় হরি বল, প্রণাম। পাগলা পূর্ব রায় দাদা ভাই প্রণাম। সম্ভব হলে ছড়িয়ে দিন আপনারা। জয় হরি বল ঐতিহাসিক আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরি চাঁদের দাস মধুয়া পাগলা, আপনাকেও শ্রদ্ধা প্রণাম। সঙ্গে থাকুন। হরি বল। এবার যেটা হলো, বিরাট জনসভায় বনগাঁ মহকুমা শাসক নৃপেন্দ্র মোহন চক্রবর্তী, সুধীন্দ্র নারায়ণ নিয়োগী, হংসধ্বজ ধাঁড়া, মনীন্দ্রনাথ বিশ্বাস, চারু মিহির সরকার, ভবানী শঙ্কর গাইন, মহানন্দ হালদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজ্যপালের সম্মুখে কলোনির বিশিষ্ট কর্মীগণ উল্লেখ করেন, বেঙ্গল রিলিফ সোসাইটির চেষ্টায় সরকারি সাহায্য পেলে তারা ভবিষ্যতে ঠাকুরনগরকে একটি আদর্শ কলোনি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। তার মানে কলোনি চাইছে, কিন্তু যেন ভালো কলোনি হয়। শরণার্থী শিবির, কলোনি শব্দটা বোঝেন তো? কলোনিয়াল, কলোনি অর্থাৎ এই রকমের গোড়ায় যদি যান, তাহলে একজন চাষির বা একজন জমিদারের যে পাশে যে জমি থাকতো, যে জমিতে চাষবাস করতো এবং নিয়ে আসতো, সে বসবাস করবে না, চাষবাস করবে, হয়তো তার জীবজন্তু ওখানে চড়াবে, চাষবাস করবে। সেইটা হচ্ছে তার মেন যে ভূমি, সে যেখানে বসবাস করে, সেই বসবাসের বাইরে যে চাষযোগ্য জমি, তাকে বলা হচ্ছে কলোনি। যেমন ভারত হচ্ছে ব্রিটিশদের কলোনি ছিল, গোয়া ছিল পর্তুগিজদের কলোনি, পন্ডিচেরি ছিল ফরাসিদের কলোনি। অর্থাৎ এখানে তারা বসবাস করবে না, এখানে তারা চাষবাস করবে। অর্থাৎ টাকা পয়সা নিয়ে তাদের বাড়িতে তারা ফিরে যাবে, তাদের হোমল্যান্ডে তারা ফিরে যাবে। মুঘলরা কিন্তু এটাকে কলোনি করেনি, এখানে বসবাস করেছে। আর্যরা যারা এসেছিলেন তারা তো এখানে মাইগ্রেট করে এখানে এসে, এইটাই তাদের ভারত, এইটাই দেশ, মিলে মিশে গেছে। তারা কত দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, মিলে মিশে গেছে, একটা অন্যরকম আইডেন্টিটি তৈরি হয়েছে। ব্রিটিশের ক্ষেত্রে এমন হয়নি, ব্রিটিশ এটাকে কলোনি হিসেবেই দেখেছে, নিজের বাড়ি হিসেবে নয়। অস্ট্রেলিয়াকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে, আমেরিকাকে পরবর্তীকালে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে, কিন্তু ভারতকে নয়। তার কারণ মশা ছিল, কাদামাটি ছিল, এখানকার আবহাওয়া তাদের মানে তাদের পক্ষে অনুকূল ছিল না স্বাস্থ্যের পক্ষে। তার জন্য আমি ধন্য যে এই বইটি কলেজ স্ট্রিটের ক্ষুদ্র একটি স্টল থেকে ক্রয় করেছে, সমগ্র আমি পড়েছি, হাইলাইট করেছি। মনে হয় বইটি আপনার হাতে সর্বশেষ স্থান পেয়েছে। এত তত্ত্ববহুল বইটি সকলের, একটু ঢেকে গেল কেন, সকলের পড়া আবশ্যিক, বিশেষত মতুয়াদের সবারই পড়া উচিত, আমি একমত। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে, তারা অধিক সংখ্যক উদ্বাস্তুদের পুনর্বাসন দান, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, ডাকঘর, হাসপাতাল এবং গ্রাম পঞ্চায়েত গঠনের আশ্বাস দেন। অর্থাৎ আজকে যে আপনি নাগরিকত্বের জন্য গলাবাজি করে দাবি করতে পারছেন, সেই দাবির যে ভিত্তিভূমি, তাও প্রমথ রঞ্জন ঠাকুরের তৈরি করা। যদি সেই সময় তিনি এই জায়গাটা তৈরি করতে পারতেন, তাহলে আসতেন কোথায়, যেতেন কোথায়, কোন পরিচয়, কিভাবে তৈরি হতো কিছু ভবিষ্যৎ, ছড়িয়ে ছিটিয়ে পড়তে হতো। যেমন মালকানগিরিতে শক্তি তৈরি হয়নি, আন্দামানে শক্তি তৈরি হয়নি, উত্তরাখণ্ডে শক্তি তৈরি হয়নি, অন্ধ্রপ্রদেশে শক্তি তৈরি হয়নি, একেবারেই বিচ্ছিন্ন। সেই রকম ভয়ে ভয়ে আত্মমর্যাদাহীন মানবেতর জীবনযাপন করতে হতো। এখানে মাথা উঁচু করে একটা রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে অনেক দাবি দাবা জানানো যাচ্ছে, এই কারণে যে তার জন্য আগে অধিবাস সেরেছেন প্রমথ রঞ্জন ঠাকুর। এটাই সত্য। মহিলা সমিতি ও সমবায় সমিতির গঠনের মাধ্যমে কলোনিবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর স্বনির্ভরতা ও নানা সামাজিক উন্নয়নমূলক কার্যধারা অব্যাহত রাখার জন্য সরকারি সাহায্যের আশা ব্যক্ত করেন। প্রমথ রঞ্জন ঠাকুর রাজ্যপালের সম্মুখে তার ভাষণে নমশূদ্র সমাজের লাঠিয়াল ও সর্দারদের শিখদের ন্যায় সাহসী, শৌর্য, বীর্যশালী ও দেশাত্মবোধ, দায়িত্বশীল প্রভৃতি প্রশংসা করেন এবং বলেন, তাদের সীমান্তবর্তী জেলাগুলিতে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীতে নিয়োগ করলে 3টি উদ্দেশ্য সফল হবে। অর্থাৎ একটা রেজিমেন্ট চাইছেন নমশূদ্র উদ্বাস্তুদের জন্য, যেমন শিখদের রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট আছে, তেমনি নমশূদ্র রেজিমেন্ট চাইছেন। বোঝা যাচ্ছে এটা অনেক বড়। রেজিমেন্টকে একটু বলে দিই যে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন নামে রেজিমেন্ট আছে তাদের আইডেন্টিটিতে, তেমনি নমশূদ্র আইডেন্টিটিতে যাতে একটা রেজিমেন্ট পায়, তার জন্য তিনি সওয়াল করছেন সরকারের কাছে। সীমান্ত সুরক্ষিত হবে যদি নমশূদ্রদের দেওয়া হয়, কেন তারা বীর জাতি।
সেনাবাহিনী শক্তিশালী হবে এবং তাহলে সীমান্ত সুরক্ষিত হবে। এর সঙ্গেই তো ওতপ্রোতভাবে জড়িত যে সেনাবাহিনী শক্তিশালী হবে। আর কি? এবং উদ্বাস্তুদের কর্মসংস্থান এবং পুনর্বাসন হবে। এটাই তো একজন ভিশনারি লিডারের কথা, যে কি কি হবে, কি কি সমস্যা হচ্ছে, কি কিভাবে সমাধান করা যায়, এমনই তো কথা হবে। আফসোস, বর্তমানের নেতৃত্বদের কাছ থেকেও যদি এরকম সুন্দর স্পষ্ট আমরা যদি কোনো ব্লুপ্রিন্ট পেতাম বা আমরা যদি কোনো ফিউচার প্ল্যান পেতাম, তাহলে হয়তো গতি আরো বহু অংশে বৃদ্ধি পেত, ত্বরণ ঘটত আন্দোলনের। রাজ্যপাল ঠাকুরনগর কলোনির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং আদর্শ কলোনি তৈরিতে সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 18 মার্চ তৎকালীন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ডক্টর আর আহমেদ ঠাকুরনগর কলোনি পরিদর্শনে আসেন এবং বেঙ্গল রিলিফ সোসাইটি ও ঠাকুর ল্যান্ড ইন্ডাস্ট্রির উদ্বাস্তু পুনর্বাসনের কাজে সন্তোষ প্রকাশ করেন, মানে ভালো হচ্ছে। PR ঠাকুর মাননীয় মন্ত্রীর কাছে 3টি দাবি প্রস্তাব আকারে পেশ করেন। কি দাবি মন্ত্রীর কাছে? ঠাকুরনগরের 2টি অস্থায়ী সরকারি ক্যাম্পকে অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেন। 2, জনগণের যাতায়াতের সুবিধার জন্য ঠাকুরনগরের রাস্তায় উন্নয়ন, স্নানের জন্য পুকুর খনন এবং পানীয় জলের জন্য নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে অনুরোধ করেন। 3, এবং উদ্বাস্তুদের গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি সাহায্যের আবেদন জানান। মাননীয় মন্ত্রী কোম্পানিকে নির্দিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাতে বলেন এবং দাবি পূরণ করার জন্য আশ্বাস দেন। কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে 2 মাস পরেই ঠাকুরনগর থেকে অস্থায়ী ক্যাম্প অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বা সফল হলো একটা দাবি, বাস্তবায়িত হলো। রাস্তা তৈরি, পুকুর তৈরি ও পানীয় জলের জন্য নলকূপ প্রতিষ্ঠার জন্য 80,000 টাকা মঞ্জুর করা হয়। তার মানে এখানেও সফল হলেন দ্বিতীয় যে আবেদন। গৃহ নির্মাণের জন্য পরিবার পিছু 200 টাকা এবং 2 বান্ডিল করে ঢেউ তোলা টিন সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়। তার মানে কিছু পেল মানুষ, পেলেই তো আশা বাড়ে। মামা একটু বইটার নাম বলো। আগেও বলেছি, আবার বলছি, বাংলার মতো আন্দোলন, সমাজ সংস্কৃতি রাজনীতি, মনশান্ত বিশ্বাস রচিত। আমি শেষে আবার ডিটেলস বলে দেবো, আর ইউটিউবে থাকবে, একথা আমি অনেকবার বলেছি। এ বিষয়ে আর সময় নষ্ট না করি। এরপর প্রমথ রঞ্জন ঠাকুরের 1952 সালে কলিকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ, বুঝতেই পারছেন, সাংসদ লোকসভার যিনি মেম্বার অর্থাৎ এমপি মেঘনাথ সাহাকে ঠাকুরনগরে আমন্ত্রণ জানান এবং উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য লোকসভায় আলোচনা করার জন্য অনুরোধ করেন। তার মানে বুঝেছেন, নিজের মানুষকে রক্ষা করার জন্য লোকটি পাগল হয়ে গেছিলেন। কখনো একান্নবর্তী পরিবার চালিয়ে দেখবেন কি হয়। সেখানে যদি ক্রাইসিস নেমে আসে, 10-12 জনের একটা ফ্যামিলি হয়, তাহলে আমরা লেজে গোবরে হয়ে যাব। এত বড় জনগোষ্ঠী, আর এটা কখনো থামবে না। কখনো বলতে পারবেন না যে আপনার লোক কত, আজকে যত বলবো কালকে তার চেয়ে বাড়বে, পরশুদিন তার চেয়ে বলবে বাড়বে। প্রবল বন্যার জলধারার মতো 2 কুল ছাপাতে থাকবে। সেই সমস্যাকে ট্যাকেল দেওয়া, হিসেব দেওয়া যায় না। মানুষকে কত মন, কত মতাদর্শ, কত সুবিধে, কত অসুবিধে, শ্রেণী বিভেদ, জাত বিভেদ, ধর্মের বিভেদ, এর মধ্যে উচ্চ আবচ্চ কত সমস্যা। সেই সমস্যার তাকে লড়তে হচ্ছে। পাগল হয়ে পড়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এবং রাজনীতি থেকে যে তিনি পরবর্তীকালে 1964 সালের পরে সামাজিক কাজে যোগদান করবেন, একটা ক্লান্তিও তো, একঘেয়েমিও তো আসে। লড়াই একা করা সম্ভব হয় না, একটা বড় টিম যদি হয়। গুরুচার ঠাকুরের পরে যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে বড় নেতৃত্বের অভাব দেখা গেছে, বা নেতৃত্বদের মধ্যে ঐক্য, একটা সংগঠন দেখা যায়নি। সেটা আপনারা ঠাকুরকে সমালোচনা করতে পারেন, গুরুচার ঠাকুরকে, বা তার পরবর্তী লোকজনকে যে তারা যোগ্য হননি বা তিনি যোগ্য করতে পারেননি, সেটা আলাদা আলোচনা, কিন্তু হয়নি, এটাই স্বাভাবিক। প্রমথ রঞ্জন সাধ্যমতো চেষ্টা করছেন একা। গুরুচার ঠাকুরের পেছনে যে একটা ব্যাপক জনবল এবং স্থিতিশীল একটা অবস্থা ছিল গুরুচার ঠাকুরের পেছনে, হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা ভগবান মানতেন তাকে, হরিচাঁদকে, গুরুচাঁদকে, তারা ছিলেন। কিন্তু এই ক্ষেত্রে এই বিদেশ বিভুঁইয়ে সেইটা তো সম্ভব না। সেই যে একমুখী জনসমর্থন, সেটা তো এখানে সম্ভব নয়। তারপরে বিভিন্ন রাজনৈতিক দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, কেউ কংগ্রেসের মাধ্যমে, কেউ বামপন্থী সরকারের মাধ্যমে। সেখানে লড়াই করা আরো অনেক কঠিন ছিল। গুরুচাঁদ ঠাকুর তার জীবন অবসান ঘটাচ্ছেন বা লীলাসাঙ্গ করছেন 1937 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি, দেশে নানা রকম সমস্যা ছিল, মতুয়াদের ছিল, নমশূদ্রদের ছিল, নিম্ন বর্ণের মানুষদের সারা ভারতে ছিল। কিন্তু যে সমস্যার মধ্যে প্রমথ রঞ্জন এসে পড়ছেন, সেই সমস্যা তো কল্পনা করতে পারবেন না গুরুচাঁদ ঠাকুর। বুঝতে হবে, এটা ঐতিহাসিক সত্য। এই সমস্যা পশ্চিমবঙ্গের সকল মানুষের সমস্যা বলে তিনি অভিহিত করেন এবং উদ্বাস্তুদের সঠিক পুনর্বাসন ও তাদের দুর্গতির অবসান ঘটাতে PR ঠাকুরকে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার অনুরোধ জানান মেঘনাথ সাহা।
ঠাকুরনগর কলোনিটি প্রমথ রঞ্জন ঠাকুরের একান্ত আন্তরিক আগ্রহে এবং বেঙ্গল রিলিফ সোসাইটির প্রচেষ্টায় বনবাদারে পূর্ণ জঙ্গলাকীর্ণ একটি এলাকা আদর্শ জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। হাটবাজার, রাস্তাঘাট তৈরি ও 1949 সালে ঠাকুরনগর পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। প্রমথ রঞ্জনের অবদান কত বলবো আর, বলুন। 1949 সালে সেখানে পোস্ট অফিস প্রতিষ্ঠিত হচ্ছে। প্রথম পোস্ট মাস্টার ছিলেন সুরেন্দ্রনাথ দেউড়ি। এই সময় পোস্ট অফিসটি অবস্থিত ছিল মতুয়া সাধক বিপিন চাঁদ গোসাইয়ের আশ্রমের টিনের ঘরে। তাহলে এদেশের, পশ্চিমবঙ্গের বা ভারতের এই যে সমাজ কাঠামো গড়ে উঠছে বা সেবা, সরকারি প্রশাসন বিভাগ এই যে গড়ছে, তার পেছনে মতুয়াদের কম অবদান নয়। দেখুন, এই যে পোস্ট অফিস গড়ে উঠছে 1949 সালে, সেটা বিপিন সাধক, মতুয়া সাধক বিপিন চাঁদ গোসাইয়ের যে আশ্রমের যে টিনের ঘর, সেখানে। জয়হরি বল, এত সমৃদ্ধি আলোচনা আলো ফেসবুকে এই জাতির মানুষ আগে পেয়েছে কিনা আমার জানা নেই, তবে সগৌরবে বলতে পারি শ্রী অসিত বর এই জাতির গর্ব, প্রেমময়, দয়াল, করুণাময়, সর্বদা তাকে যেন সুস্থ, শান্তিতে, মঙ্গলময় এবং অনাবিল আনন্দ ধারায় যেন থাকতে পারে। আশীর্বাদ করুন। আমার প্রণাম এবং কৃতজ্ঞতা। শরৎ বিশ্বাস মহাশয়, বাস্তব সত্যতা, সঞ্জুবালা, ধন্যবাদ। অর্থাৎ সেই জাতিকে বঞ্চিত করলে তো হবে না। এই জাতির মানুষ, এই গোষ্ঠীর মানুষ যে এখানে অনেক কিছু করেছে, শ্রম দিয়েছে, স্বপ্ন দিয়েছে, বংশ পরম্পরায় দিয়েছে এবং তারা বিপদে পড়েই দিয়েছে। কেউ তার মাতৃভূমি ছাড়তে চায় না। মানুষেরা, ব্যবসায়ীরা আলাদা, রাজনীতিবিদরা তাদের কথা আলাদা। তো তাদের মূল্যায়ন করতে হবে। তাহলে মূল্যায়ন করতে গেলে তাদের যে কৃতকর্ম সেটা তুলে ধরতে হবে। তো এবার যদি আপনাদের মধ্যে রাজনৈতিক ন্যারেশন এত মাথাচাড়া দিয়ে ওঠে যে আপনাদের নায়কগুলোকে ভিলেন তৈরি করা হয়, হ্যাঁ হতে পারে, যে কোনো নায়কের ভুল হবে। এই জনগোষ্ঠীর মধ্যে যারা যারা নায়ক হয়ে উঠেছিলেন, মুকুন্দ বিহারী মল্লিক, বিশ্বদেব দাস, বিরাট মণ্ডল, রসিকলাল বিশ্বাস, যোগীন্দ্রনাথ মণ্ডল, প্রমথ রঞ্জন ঠাকুর, তাদের কাজ করতে গেলে ভুল হবে, ঠিক হবে, অনেক কিছু হবে। সেগুলো ইতিহাস, রাজনৈতিক নানা সিদ্ধান্ত, এমনকি ডক্টর আম্বেদকরের সিদ্ধান্তকেও পলিটিক্যাল ব্ল্যান্ডার বলছে বাংলা থেকে যারা এই ডিপ্রেসড ক্লাসেসের যে বিভিন্ন সংগঠন থেকে লিখিতভাবে। তার মানে কি তাকে মূল্যায়ন করা যাবে না? তার ভালো কাজগুলো বলা যাবে না? আপনারা নায়ক শূন্য হয়ে যাবেন, বুঝতে পারেন তো? যদি একবার আপনাদের যারা নেতা, যাদের নায়ক, তাদের যে লিগেসি, যাদের অতীত যদি একবার মন থেকে বিষিয়ে দেওয়া যায়, তাহলে আপনারা নাবিকহীন নৌকার যাত্রী হবেন। কোথায় হারিয়ে যাবেন টেরও পাবেন না, টেরও পাবেন না। অর্থাৎ মূল্যায়ন করতে শিখুন, সমালোচনা করুন তাদের কোনো ভুল থাকলে, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিই। কিন্তু একেবারে যদি বিস্মৃতির অতলে ফেলে দেন, এত বড় যদি আপনারা শাস্তি দেন পূর্ব নায়কদের, পূর্ব নেতাদের, তাহলে কিন্তু আমাদের কি বলবো, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয়। আপনারা বিবেচনা করবেন। কর্মীগণ, এরপরে কি হচ্ছে, দীর্ঘদিনের প্রচেষ্টায় বেঙ্গল রিলিফ সোসাইটি কর্মীগণ চাঁদপাড়ার গাতি মৌজায় হাসপাতাল তৈরির জন্য 20 বিঘা জমি ক্রয় করেন এবং হাসপাতাল নির্মাণের জন্য একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটির সভাপতি ছিলেন বনগ্রাম মহকুমার SDO সাব ডিভিশনে আর কি নৃপেন্দ্র মোহন চক্রবর্তী, সহসভাপতি ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। তার মানে কত জায়গায় কাজ করছেন প্রমথ রঞ্জন, এবং সম্পাদক মহানন্দ হালদার। তাহলে এই আর এক মহাপুরুষ মহানন্দ হালদার, তিনি কত করছেন মানুষের জন্য, এটা মনে রাখতে হবে। তা না হলে কি হলো, আপনি ব্রহ্মজ্ঞ হতে পারেন, দৈবজ্ঞ হতে পারেন, সর্বজ্ঞ হতে পারেন, তবু আমি বলবো কৃতজ্ঞ যদি না হন তাহলে তো আপনি শূন্য মানুষ হিসেবে, তাই না? আপনি নিঃস্ব। এই জনগোষ্ঠীর মানুষ এতদিন পিয়ার ঠাকুর মশাইকে আসলে জানতে পারেনি, সেটা আজ তোমার মাধ্যমে জানতে পারছো। জানা উচিত বলে আমি মনে করি, আরো বেশি বেশি জানা উচিত। অসিত বর ভাই, তোমার আলোচনায় মুগ্ধ আমি, সত্যি এরকম একদম বাস্তবতা তুলে ধরছো। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, শঙ্কর দাস, প্রণাম, কৃতজ্ঞতা আমার গ্রহণ করুন, আশীর্বাদ করুন। শিউলি রানী, জয় হরি বল, জয় হরি বল, আমার প্রণাম গ্রহণ করুন সবাই। সম্ভব হলে আলোচনাটা একটু ছড়িয়ে দেবেন। কেননা ছড়িয়ে দেওয়ার কথা বলছি এই কারণে, আত্মপ্রচারের অত এমনটি ভাববেন না, তাহলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বিষয়টা, এই আলোচনাটা প্রত্যেকের শোনা উচিত, শুধু মতুয়া, শুধু নমসূর্যের নয়, বাংলার মানুষ নিয়ে যাদের চিন্তা করেন, ভারতীয় পুনর্বাসন, এই মানুষদের নাগরিকত্ব নিয়ে যারা চিন্তা করছেন, উদ্বাস্তু সমস্যা নিয়ে যারা চিন্তা করছেন, তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত, তাদের কানে যাতে এই কথাগুলো যায়। তারা অবশ্যই জানেন, কিন্তু এই বিষয়ে যে আরো নিচুতলা থেকেও আলোচনা উঠে আসছে, তাদের কাছে গেলে তারা আরো সাহসী হবেন এবং তারা হয়তো আমাদের আরো ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি আশা করি। 1952 সালের মাঝামাঝি সময় হাসপাতালটি চালু হয়। তার মানে বুঝুন কত কিছু করছে, কর্মসংস্থান করছেন, পোস্ট অফিস করছেন, তাদের বাড়িঘর করার জন্য সরকারি অনুদান এনে দিচ্ছেন, ঢেউটিন এনে দিচ্ছেন, 200 টাকা করে এনে দিচ্ছেন চিকিৎসার জন্য। তার মানে কি লাগে, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সব দিকেই করছেন প্রমথ রঞ্জন ঠাকুর।
প্রথম ডাক্তার ছিলেন অনন্ত কুমার শিকদার। এগুলো একটু খেয়াল করা উচিত। এরাও তো মহাপুরুষ, তাই না? মানুষের জন্য কাজ করেছেন, কেন আমরা ভুলে যাব তাদের? এটা তো চরম শাস্তি। হ্যাঁ, অবমাননা করা হবে। অনন্ত কুমার শিকদারকেও মনে রাখুন। সুতরাং দেখা যায় 1951-52 সালের মধ্যবর্তী সময়ে প্রথম পর্যায়ে আগত স্বল্প সংখ্যক নিম্নবর্গের নমশূদ্র উদ্বাস্তুগণ নদিয়ার বগুলা, রানাঘাট, মাঝদিয়া, বেতাই এবং 24 পরগনার ঠাকুরনগরে বেঙ্গল রিলিফ সোসাইটির প্রচেষ্টায় পুনর্বাসন পেয়েছিল। এই বিষয়ে প্রমোদ রঞ্জন ঠাকুরের অক্লান্ত প্রচেষ্টা ও নেতৃত্ব অবিস্মরণীয়, মানে বিস্মরণ করা যায় না। 25শে মে 1952 সালে ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির অবলুপ্তি ঘটে, অর্থাৎ 52তেই অবলুপ্তি হয়ে যাচ্ছে, দীর্ঘস্থায়ী হয়নি কোম্পানিটা। এবং ঠাকুরনগর কলোনি বৃহত্তর ঠাকুরনগর জনপদ হিসেবে আত্মপ্রকাশ করে। 1952 সালের 23শে এপ্রিল কোম্পানির একটি প্রতিবেদনে লেখা হয়, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেটা একটু পড়ে শোনাই আপনাদের। The company was formed and registered on the 19th December with a view to the resettlement and rehabilitation of the displaced person from the East Pakistan and make a colony and start industries. মানে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছিল? এই কোম্পানিটা তৈরি করা হয়েছিল এবং রেজিস্টার করা হয়েছিল 19 ডিসেম্বরে। সেটা উদ্দেশ্য এই ছিল যে পূর্ব পাকিস্তান থেকে আগত যারা উদ্বাস্তু মানুষ, ডিসপ্লেসড পারসন, রিসেটেলমেন্ট, তাদের পুনর্বাসন করার জন্য। Our company with a very small capital have been able to start a colony in 24 Parganas under the name of Thakurnagar and have been successful in providing approximately 24-25 families of nearly 4,000 members to resettle and rehabilitate themselves. বলছে অতি অল্প অর্থ নিয়ে আমাদের এই কোম্পানিটা শুরু হয়েছিল এবং তারা সফলও হয়েছিল। উত্তর 24 পরগনার মধ্যে ঠাকুরনগর নামক জায়গার কলোনিতে প্রায় 425 ঘর পরিবার নিয়ে এবং সদস্য সংখ্যা ছিল প্রায় 4,000 মানুষ, তাদেরকে পুনর্বাসন দিতে সফল হয়েছিল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সুব্রত রয় দাদাভাই, নমস্কার, আপনাকে আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। এই জনগোষ্ঠীর মানুষ, এটা হয়ে গেল। আরো একটা কমেন্ট ছিল, সবাই একটু আলোচনা শেয়ার করে দিন। হ্যাঁ সন্দীপ দাদাভাই, ঠিক বলছেন। এরপরে 2 নম্বর কি বলছে, সেই যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তার আরেকটি দেখুন কি বের করছে। ডিউরিং দ্য ইয়ার্স, বছরের পর বছর, উই হ্যাভ হেল্প টু স্টার্ট আ রেলওয়ে স্টেশন অ্যান্ড দাস দ্য কলোনি ইজ কমপ্লিট উইথ অল নেসেসারি amenities of modern life, bees, charitable dispensary with beds, post office, high school, primary school, railway station, etc. And we thank Sri P.R. Thakur for his active service and sympathetic help kindly rendered for the development of the colony, which was once an abode of fierce animals and is today thriving with human life and activities. বলছে যে বছরের পর বছর আমরা উদ্বাস্তু মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি, এখানে রেল স্টেশন স্থাপন করা, কলোনিকে পরিপূর্ণতা দান করার জন্য এবং সমস্ত যে দরকার প্রয়োজনীয়তা, নেসেসারি অ্যামিনিটিস, মডার্ন লাইফ অর্থাৎ আধুনিক জীবনযাপন করার জন্য যা যা লাগে, চ্যারিটেবল ডিসপেন্সারি অর্থাৎ দাতব্য চিকিৎসালয় উইথ বেডস, বিছানা সহ, পোস্ট অফিস আগেই বলেছি, হাই স্কুল, প্রাইমারি স্কুল, রেলওয়ে স্টেশন এটসেট্রা, এই সমস্ত কিছু নির্মাণ করেছে। এবং বিশেষ করে ধন্যবাদ P.R. ঠাকুর মহাশয়কে, তিনি সক্রিয়ভাবে পরম আন্তরিকতার সঙ্গে, সহানুভূতির সঙ্গে তিনি কিন্তু এই কলোনির উন্নয়নের জন্য কাজ করে গেছেন এবং যে অঞ্চল একসময় ছিল হিংস্র জন্তুদের বাসস্থান, সেটা এখন এই যে সভ্য মানুষদের জীবন যাপনে প্রাণবন্ত হয়ে উঠেছে। সুতরাং ঠাকুরনগর কলোনি প্রতিষ্ঠার প্রথম থেকে P.R. ঠাকুর বেঙ্গল রিলিফ সোসাইটি এবং কলোনির কার্যকরী কমিটির অন্যতম একনিষ্ঠ কর্মী হিসেবে সবসময় তাদের পাশে থেকেছেন। মহাপুরুষ, মহামানব, দার্শনিকদের, মহান নেতাদের সম্মান করা, তাদের কৃতজ্ঞতা স্বীকার এবং পাথেয় করাই আমাদের লক্ষ্য এবং জীবন শক্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন গণপতি বিশ্বাস দাদাভাই, আপনাকে আমার সশ্রদ্ধ। এবং সেই গতি যেন এই জনজাতির মধ্যে আসে, কেমন যেন খেই হারিয়ে ফেলেছে।
আচ্ছা, আমি আরেকটু কিছু নোট দিই। আজকের আমার যে যতটুকু আলোচনার কথা ছিল আমি করেছি। এরপরে আছে 1950 সালে পরবর্তী পর্যায়ে পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুদের আগমনের কারণ এবং সরকারি পুনর্বাসন নীতি। এটা বেশ খানিকটা বড়, আজকে আমি এদিকে আর না ঢুকি, বুঝলেন তো, সবই গুরুত্বপূর্ণ বইটার। আরো আরো অনেক কথা বলার বাকি আপনাদের সঙ্গে, দর্শনের বিভিন্ন বিষয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, ধর্ম আধ্যাত্মের বিভিন্ন বিষয়। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখন ঢুকছি না, মানে মুখ্যমন্ত্রী কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, এইগুলোতে ঢুকলে আমি হারিয়ে যাব। আমার যে একটা সিরিজ করার ইচ্ছে আছে আপনাদের সঙ্গে, অন্তত 1-1.5 বছর তো লাগবে, যে জ্ঞানের যে বিভিন্ন বিভাগ, গণিত থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মহান চিন্তাবিদ যারা যারা কিছু রচনা করছেন, কখনো আপনাদের সঙ্গে জ্যাক রুশোর কথা আলোচনা করব। আমি সম্প্রতিকালে পড়িয়েছিও, তার সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেটা আমি বলি। আমি আইনস্টাইনের লেখার কথা বললাম, সেটা আলোচনা করতে হবে। আরো অনেক কিছু মাথায় গিজ গিজ করছে, সময়ের অভাব। এবং আমাদের এই অঞ্চলে দুঃখের কথা কি বলবো, রেশনে চাল গম দিলেও সময় দেয় না। আমি সরকার বাহাদুরের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন রেশনে কিছু সময় দেওয়ার ব্যবস্থা করেন, বিশেষ করে আমার জন্য খুব দরকার। নমশূদ্র, মতুয়া বা হিন্দু সংখ্যাধিক্যের কয়েকটি পূর্ববঙ্গীয় জেলা, যেগুলি দ্বিজাতি তত্ত্ব অনুসারে ভারতের অংশ হওয়া উচিত ছিল, সেগুলিকে পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত না করা হলে অনেক মানুষকে আজকের নাগরিকত্বের সমস্যা থেকে রেহাই পেতেন না। হ্যাঁ, পেতেন। কেন এমন করা হলো সে একটা ব্যাপক আলোচনা, বিস্তারিত আলোচনা আর একদিনের জন্য তোলা থাক। অমরেশ বিশ্বাস মহাশয় গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং মন্তব্য করেছেন। সুভাষ বিশ্বাস, জয় হরি বল দাদা, যতই তোমার মুখে প্রমথ ঠাকুরের কথা শুনছি, ততই ঠাকুরের প্রতি ভক্তি জাগরিত হচ্ছে। আমি কিছুই বললাম না, আজকে আমি অধিবাস করলাম মাত্র। মূল মহোৎসব আগামীতে কখনো করবো, ইচ্ছে আছে, আপনারা সঙ্গে থাকবেন। এবার যেটা আমি আরো কিছু বলার একটু চেষ্টা আছে, তারপর সময় থাকলে আপনাদের দুটো একটা কথা বা উত্তর নিয়ে আমি শেষ করবো আজকে। পি.আর. ঠাকুর বেঙ্গল জেনারেল থেকে উনি কথা বলছিলেন গণপরিষদে। একটু চমক দিতে চাই আজকে, অর্থাৎ একটু সিলেবাস দেখাতে চাই। পি.আর. ঠাকুরের সম্বন্ধে আলোচনা আমি অন্তত শুনিনি বাংলা, ইংরেজি, হিন্দি মাধ্যমে তেমন, যার জন্য করেছি। যদি আপনাদের খুব আলোচনা হতো তাহলে আমি শিখতাম, আমি বলতাম না। তো দেখুন, পি.আর. ঠাকুর গণপরিষদে কথা বলছেন। কি কথা বলছেন? চেয়ারম্যানের উদ্দেশ্যে। মিস্টার চেয়ারম্যান, স্যার, ডক্টর আম্বেদকর ডিড নট সে এনিথিং লাস্ট টাইম অ্যাবাউট দ্য ডিপ্রেসড ক্লাসেস। বলছে মহাশয়, স্যারকে, স্যার বলতে এখানে চেয়ারম্যানকে, আপনারা জানেন অধ্যক্ষ থাকে পার্লামেন্টে, তাই না? তো যখন গণপরিষদ গঠিত হয়েছিল ভারতে, পরাধীন ভারতে, সেই সময় ব্রিটিশের তত্ত্বাবধানেই তো আমাদের তৈরি হয়েছে সংবিধান, প্রায় 3 বছর লেগে গেছে। তো সেই জায়গায় সেই গণপরিষদের সদস্য একজন ছিলেন প্রমথরঞ্জন ঠাকুর। ভারত যখন ভাগ হয়ে গেল, মুসলিম লীগ যখন বেরিয়ে গেল, তখন 299 জন ছিলেন সংবিধান সভার সদস্য। অর্থাৎ এই 299 জনের অনেক অবদান আছে। তার মধ্যে একটি কমিটি ছিল, ড্রাফট কমিটি। সেই ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। তো সেই জায়গা কথোপকথনে বলছে 19 ডিসেম্বর 1946-এ তো একটি রেজলিউশন নিয়ে আসেন নেহেরু। তার পরিপ্রেক্ষিতে কথা বলছেন প্রমথরঞ্জন ঠাকুর, আপনাদের লিডার, এক সময়ের নেতা, নায়ক। ডক্টর আম্বেদকর ডিড নট সে এনিথিং লাস্ট টাইম অ্যাবাউট দ্য ডিপ্রেসড ক্লাসেস। বলছেন শেষবারে যখন ভাষণ দিয়েছেন ডক্টর আম্বেদকর, তখন তিনি এই নিপীড়িত জনগোষ্ঠী সম্বন্ধে কিছু বলেননি, ডিপ্রেসড ক্লাস সম্বন্ধে তিনি কিছুই বলেননি। নট সে এনিথিং, কিছুই বলেননি। So I consider it a great honor to speak to the members of the Constituent Assembly on behalf of the scheduled castes in general of India. যেহেতু তিনি কিছু বলেননি, তাই আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি যে আমি সারা ভারতের যারা ডিপ্রেস ক্লাসেস আছেন, দলিত শ্রেণী আছেন যারা, তাদের হয়ে, তাদের বিহাফ হয়ে, তাদের প্রতিনিধি হয়ে কিছু কথা বলার যে আমি সুযোগ পাচ্ছি বা আমি যে বলছি, তার জন্য আমি নিজেকে গর্ববোধ করছি। তো তিনি কি বলেছিলেন সেগুলো বলবো না আজকে, কথাও আমি দিইনি, আপনারা বলবেন না যে ওই নেতাদের মতো আমি প্রতিশ্রুতি ভঙ্গ করছি। সেটা নয়, আমি ইঙ্গিত দিচ্ছি যে তিনি আর কি কি করেছিলেন, বলেছিলেন। আগেও বলেছি, সংবিধানের পার্ট 2-তে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 5 থেকে 11 নম্বর আর্টিকেলের মধ্যে নাগরিকত্ব বিষয় আছে এবং তা নিয়ে প্রথম অ্যাক্ট হয় 1955 সালে। তারপর তো কতবার চেঞ্জ হয়েছে এবং শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে CAA, তাই না, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো। সেটা কি নিয়ে হয়েছে? নাগরিকত্ব নিয়ে।
সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে। এছাড়া মরিচঝাপির যে দুর্বিষহ ঘটনা, এ নিয়ে আমি হরিভক্তি টিভিতে আলোচনা করেছি আগে 1979 সালে। তখন তো দুজন প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি, তখন রাজনৈতিক টালটামাল অবস্থা ভারতে। প্রথম পাচ্ছি মোরারজি দেশাইকে জনতা পার্টি থেকে, এবং পরে পাচ্ছি চৌধুরী চরণ সিং লোকবল পার্টি থেকে। তারপর তো আবার ব্যাক করবে কংগ্রেস, ইন্দিরা গান্ধী আসবে, তারপর তার অ্যাসাসিনেশন ঘটবে, তারপর রাজীব গান্ধী তারও অ্যাসাসিনেশন ঘটবে, তারপরে নরসিমহা রাও আসবেন। সে একটা কথা, ভারতের ইতিহাস আলোচনা করতে গেলে কখনো বলবো। এবং 1977 থেকে 1911 পর্যন্ত বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে শাসন করেছেন। ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এনাক্টেড হচ্ছে 1955 সালে, সেটা আমি বলেছি পশ্চিমবঙ্গে। এছাড়া আরো একটি কথা, রাইট টু প্রপার্টি 31 নম্বর আর্টিকেলে ছিল, যেটা সরিয়ে নেওয়া হয়েছে। সেটা মৌলিক অধিকার থেকে সরিয়ে নেওয়া হয়েছে 44তম সংবিধান সংশোধন 1978 সালে। এবং কেশবানন্দ ভারতী মামলায় এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, এবং মানে ল্যান্ডমার্ক কেস ছিল এটা 1973 সালে। কেশবানন্দ ভারতী, তিনি একজন আশ্রমের ছিলেন, মহন্ত ছিলেন, এবং তার অনেক সম্পত্তি ছিল। তাহলে যদি এবার ল্যান্ড সরকার চায় সাধারণ জনগণের মধ্যে দিতে, তাহলে জমি তো আর অ্যাকোয়ার করা যায় না। যা দুনিয়ায় আছে, পৃথিবীতে আছে, সেটাই আছে। ঈশ্বর, আল্লাহ, খোদাগণ যারা রয়েছেন, তারা তো নতুন নতুন পয়দা করছেন না ভূমি, কিন্তু মানুষ পয়দা করছেন। এবার বলতে পারেন নদীর চর পড়ে, তো নদীর একদিকে চর পড়লে আর একদিকে ভেঙে যায়, একদিকে দ্বীপ জাগলে আর একদিকে ডুবে যায়। তো আলটিমেটলি ভূমি খুব বাড়ছে না। এক সময় বেড়েছিল, জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে সে অনেক আগে বেড়েছিল, এখন আর সেইভাবে বাড়ছে না। আমরা যেভাবে র্যাপিডলি জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং ধর্মের কি সম্পর্ক তা নিয়েও কথা বলবো। ম্যালথোসের কথা বলার আছে, আলথুসারের কথা এক সময় বলবো, আবার আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে বেনথাম টেনথাম মিল, ওর সব তো রইলই, ওনাদের কথা তো রইলই। অ্যান্থনিও গ্রামসির কথা বলতে গিয়ে আলথুসার আসবে। এরপরে যেটা হচ্ছে, হায়দ্রাবাদকে অ্যাকোয়ার করলো ভারত সরকার অপারেশন পোলোর মাধ্যমে 1948 সালে। হায়দ্রাবাদ তো স্বাধীন থাকতে চাইছিল না, আর একবার মনে করলো পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তো সেখানে ভারত সরকার একেবারে সামরিক অভিযান চালিয়ে সেটা অধিগ্রহণ করে নিল 1948-এ। এরপর যেটা হলো সেটা হচ্ছে, আবার আর একটা ঘটনা ঘটছে 1961-তে এসে, সেটা হচ্ছে গোয়াকে অধিগ্রহণ করছে। 451 বছর, মনে রাখবেন, সবচেয়ে আগে যে ইউরোপীয় উপনিবেশকারীরা এসছে এদেশে, তারা পর্তুগিজ অর্থাৎ পর্তুগাল থেকে এসেছিল। দুনিয়াকে তো ভাগই করে নিয়েছিল পর্তুগিজরা এবং অন্যরা, স্প্যানিশরা, পর্তুগিজরা, সে এক কাহিনী। 451 বছর পর সেটা আবার ভারতভুক্ত হলো, এসব নেহেরুর আমলে। এবং লাক্ষাদ্বীপকে ভারত গ্রহণ করলো কখন, সেটাও অপারেশন বিজয়ের মাধ্যমে, গোয়াও অপারেশন বিজয়ের মাধ্যমে। কিন্তু গোয়া নিচ্ছে 1961-তে, এবং লাক্ষাদ্বীপ নিচ্ছে 1954-তে, এবং সেটা ছিল শান্তিপূর্ণ অভিযান, কোনো লড়াই করতে হয়নি। একটু আগে গেছিল, নইলে পাকিস্তানিরা নিয়ে নিত একটু আগে। আপনারা জানেন যে পাকিস্তানের লোকসংখ্যা প্রায় সবই মুসলমান, তারপরেও তারা ভারতের সঙ্গে যুক্ত, পলিটিক্যাল কারণেই যুক্ত। সেই সময়টা সামরিক অভিযান নেহেরু চালিয়েছিলেন, তাই। আর কয়েক ঘন্টা পরে গেলে পাকিস্তান, তাদেরকে ঝান্ডা গেড়ে বলা হলো এটা ভারত, তোমরা আজ থেকে ভারতীয়। এবার সেখানকার মানুষ এত কিছু জানে, তারা মূল রাজনীতি থেকেও জানে না। তখন তারা বললো ঝান্ডাই বাকি, ভারতই বাকি, পাকিস্তানি বাকি, আমরাই বাকি, এইরকম জনগোষ্ঠী। শিক্ষার হার কিন্তু ভালো লাক্ষাদ্বীপে, জন্মহার কম। মুসলমান হলে কি হবে, অর্থাৎ জন্মহার যে অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, সে নিয়ে আলোচনা করতে গেলে সেখানে বলবো। আমার আলোচনা আজকে প্রায় শেষ। বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে সংবিধানের। এছাড়া আর একটা কথা বলবো, সেটা প্রবোধ রঞ্জনের আগে আপনারা জানতে পারবেন, এটা একটু নতুন লাগতে পারে আপনাদের। 1947 সালের 27 ফেব্রুয়ারি গণপরিষদে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়। মানে এক তো পুরো গণপরিষদ, তারা সেই সময়কার পার্লামেন্ট হিসেবেও কাজ করছেন, আবার সংবিধান রচনার কাজ করছেন। ভারতে লিখিত সংবিধানের প্রথম যিনি চেষ্টা করেছেন, প্রথম ভারতীয় হচ্ছে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু, 1928-এ। সে আলোচনা আলাদা। পরবর্তীকালে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, তিনি বললেন ভারতীয়দের তৈরি, ভারতীয়দের জন্য আলাদা সংবিধান চাই, বিংশ শতকের 4 দশকের গোড়াতে। তারপরে আবার কংগ্রেস এটা গ্রহণ করলেন যে আমাদের সংবিধান করতে হবে ভারতীয়দের দ্বারা। কারণ জানেন সাইমন কমিশন ব্রিটিশদের দ্বারা হয়েছিল, এর বিরুদ্ধে কত আন্দোলন, গো ব্যাক সাইমন, হ্যাঁ, সেসব। আবার সেখানে আম্বেদকর তাদের পক্ষে ছিলেন, ভারতীয়রা অন্যান্য গোষ্ঠীরা বিরোধ করছিলেন। বিভিন্ন সাব কমিটি গঠনের সময় সংখ্যালঘু একটা সাব কমিটি হয়, সেই কমিটির আবার চেয়ারপারসন বা সভাপতি ছিলেন হরেন্দ্র মুখার্জি। হরেন্দ্র মুখার্জির একটু পরিচয় দিয়ে, হরেন্দ্র মুখার্জি ছিলেন ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের সভাপতি, খ্রিস্টান পর্ষদের সভাপতি। হরেন্দ্রনাথ মুখার্জি শুনেই ভাববেন না যে ব্রাহ্মণ মানুষ, তার
সিঁড়িটা ওইভাবে, বংশ পরম্পরায় তিনি ব্রাহ্মণ, কিন্তু তিনি খ্রিস্টান ছিলেন। এবং সেই কমিটিতে কারা কারা ছিলেন একটু মন দিয়ে শুনুন। এই যে সংখ্যালঘু কমিটি গঠন করা হলো, যে কমিটি হরেন্দ্রনাথ মুখার্জি এবং গণপরিষদে যে শেষ ভাষণ দিয়েছিলেন ডক্টর আম্বেদকর, যে সংবিধান তৈরিতে কার কার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যারা রেখেছেন, তার মধ্যে হরেন্দ্রনাথ মুখার্জির নামও তিনি উচ্চারণ করেছিলেন। এই কমিটিতে সাব কমিটি ছিলেন জগজীবন রাও, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর আম্বেদকর, শ্যামা প্রসাদ মুখার্জি, বক্সি টেকচাঁদ, রাজকুমারী অমৃত কৌর, স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী, জয়রাম দাস দৌলতরাম, কে এম মুন্সি, এর কথাও কখনো বলবো, গোবিন্দ বল্লভ পন্ত উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে একজন মানুষ ছিলেন, নেতা ছিলেন, এবং তিনি যে কংগ্রেসে পা জমাতে পারলেন না, কংগ্রেস থেকে বেরোতে হলো, সুভাষের বিরোধী যে একটা দল গড়ে উঠলো, সেই দল অর্থাৎ সুভাষ বিরোধী যে বড় দল রাজনৈতিক জোট, তার মধ্যে এই গোবিন্দ বল্লভ পন্ত ছিলেন একজন বড় নেতা, উচ্চ আসনের নেতা। এরপরে আছে স্ট্যানলি হেনরি প্র্যাচার, তাজমুল হুসেন, আর কে সিধুয়া, উজ্জ্বল সিং, শঙ্কর রাও দেও, পি আর ঠাকুর। অর্থাৎ যে সাব কমিটি তৈরি হলো 27 ফেব্রুয়ারি 1947, এরপর তো দেশ ভাগ হয়ে যাবে আগস্টে, তার আগেই সমস্যা তৈরি হবে, সেটা আজকে যাবই না সেই আলোচনায়। এবং এদের বৈঠক হয়েছিল 17 জুলাই 1947 একবার এবং 21 জুলাই 1947 মিটিং হয়েছিল, মিটিং ডেট। বাংলা ও আসাম থেকে একমাত্র তপশিলি সদস্য, এই যে 15 জনের নাম বললাম সাব কমিটিতে, বাংলা আসাম থেকে একমাত্র ছিলেন পি আর ঠাকুর। এবার আপনাদের কাছ থেকে আজকের আলোচনায় বিদায় নেবার পালা, আমাদের সাঙ্গ করতে হবে। কেমন লাগলো আপনারা যারা পরবর্তীকালে দেখবেন মতামত জানাবেন, আজকেও জানিয়েছেন, আশা করি আরো জানাবেন, পরামর্শ দিয়ে আগামী আলোচনাগুলোতে এইভাবে সঙ্গে থাকবেন। টুকটাক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একদম 1-2 মিনিটের মধ্যে, তা না হলে আজকে আমি এখনই বিদায় নেব আপনাদের কাছ থেকে। সবাইকে শুভরাত্রি জানাই, অনেক ভালো থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, এবং যারা প্রাচীন নায়ক আছেন, যারা আগে এই পর্যন্ত নিয়ে এসেছেন, ফ্ল্যাগ বেয়ারার যারা ছিলেন আজকের আমাদের আইডেন্টিটিতে, আমাদের আজকের অস্তিত্বের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি।